Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সবাইকে স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। প্রিয় শ্রোতা এবং দর্শক, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একই সাথে আমাদের যে চ্যানেলটি আছে ইউটিউবের, সেখানেও আপনারা শুনতে পাবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/ilovedhakafm, এবং একই সাথে আমাদের আরও একটি চ্যানেল রয়েছে www.youtube.com/tfm904। ওকে, আমার সঙ্গে যিনি রয়েছেন শুরুতেই তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আপনার নামটা একটু বলেন। আমার নাম রাশেদা। রাশেদা বয়স কত? আমার বয়স এখন 22 বছর। 22 বছর চলছে। আপনার জন্ম জেলা কোথায়? মহেশখালী। কোনো বিষয় কি আপনি গোপন করতে চান, লাইক নাম বা পরিচয়? কোনো কিছু গোপন করতে চান না, সবকিছু ওপেনলি বলতে চান? ঠিক আছে, শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডে থাকতে চাই, কি সিক্রেটস আপনার জীবনে? জি। আমার নাম রাশেদা, তবে আমার ফ্যামিলিতে আমাকে রাশু বলে বেশিরভাগ ডাকে। বাড়ি মহেশখালী। আমরা ভাই বোন 4 জন। আমার আব্বুর নাম হোসেন আলী। আচ্ছা। ভাই বোন 4 জনের মধ্যে আমি সবার ছোট। আচ্ছা। ভাইয়ের 2 জন, বোন 2 জন। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে আমার ফুফাতো ভাইয়ের সাথে। সে বর্তমান ঢাকায় থাকে, শুরু থেকে ঢাকায় থাকে সে। আচ্ছা আচ্ছা। আর 2টা ভাই। একটা ভাই প্রায় 11 থেকে 12 বছর হবে, সে মালয়েশিয়া যায় প্রবাসে। আচ্ছা। আমার আব্বু, আমি ছোটবেলায় প্রায় 2-3 বছর হবে, আমার তেমন মনে নাই, আব্বু মালয়েশিয়া যায়। মালয়েশিয়া যাওয়ার পরে 10 বছর পরে আমার বড় ভাই এখানে নিয়ে যায়। মেজো ভাই এখানে শুকনা মাছের ব্যবসা করে। শুকনা মানে শুটকি মাছ। ওকে। চিটাগং। তো আমি স্কুলে আমার ভর্তি করাই, আমাদের প্রাইমারি স্কুলে মহেশখালী গটিমাগাতে। ক্লাস 5 শেষ করার পরে আমি মাদ্রাসায় ভর্তি হই পরে 6 থেকে। কাজিয়াকাটা সোমাইয়া দাখিল মাদ্রাসায় ভর্তি হই। তো ওখানে আমি মাদ্রাসা চলাকালীন আমার আব্বু তো বাহিরে থাকে, আমার বড় ভাই তো বাহিরে থাকে, থাকি বাসায় শুধু আমি আর আমার আম্মু। আম্মুকে হেল্প করার মতো তেমন ছিল না। তো মেজু ভাই আমার একটা জ্যাঠাতো বোন, আমার বড় আব্বুর মেয়ে, ওর সাথে রিলেশন হয়। একে বাড়ির কাজের জন্য আম্মুকে দেখাশোনা করার জন্য তাকে বিয়ে করে প্রায় সেটা এখন 4-5 বছর হবে বর্তমান।
আমি ক্লাস 5 শেষে 6-এ ভর্তি হয় মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি সেখান থেকে আবার পানিছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা চলে যাই 6-এ 2-1 মাস থেকে আবার ওখান থেকে আবার দাখিল মাদ্রাসা চলে যাই পানিছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আচ্ছা, সেখানে আমি দাখিল পরীক্ষা দিই জিপিএতে 4.50 পাই। তো আমি এখন কলেজে ভর্তি হব। তো আমার ফ্যামিলিতে বলে কি বিয়ে দেব। তো আমি বললাম আমি বিয়ে করবো না, এখন আমি পড়বো। বলছে না পড়লে বিয়ে করার এঙ্গেজড বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ো। আমি বললাম না আমি পড়বো। তো সেই কথা মেনে নেই। আমি মহেশখালী ডিগ্রি কলেজ আছে ওখানে ভর্তি হই ফার্স্ট ইয়ারে। ভর্তি হওয়ার পরে পরীক্ষাও দিই। তারপর আবার বড় ভাই শুরু করছে আমাকে বিয়ে দিবি। আমার বড় ভাই যেটা বাইরে থাকে আমি জানতাম না। প্রথমে সে বলে কি ও বিয়ে ঠিক করে ফেলছে বড় ভাইয়ের বন্ধুর সাথে, সেটা কিন্তু আমি জানতাম না। তো অনেক লোক বেড়াতে আসে আমাদের বাড়িতে, আসার পরে আমি তো জানি না, ওরা মেহমান মনে করতাম। আসার পরে আমাকে এমন কিছু বলে না যে তোমাকে দেখতে আসলো তুমি একটু গোছাও কাপড় চোপড় পরো, এই ধরনের কিছু বলে না। আমি যারা বেড়াতে আসলো ওদেরকে আমি চিনি। আমাদের এলাকাটা পূর্ব দিকে, ওদের এলাকা পশ্চিম দিকে। তখন আপনি কোন ক্লাসে পড়েন? আমি ফার্স্ট ইয়ার পড়ি। ফার্স্ট ইয়ার বলতে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার? জি। ওকে, তারপরে বেড়াতে আসলো, যার জন্য তোরা দেখলো, খাওয়া দাওয়া করলো, চলে গেল। তো পরে বলে গিয়ে আমি আমার চাচ্চুর বাড়িতে বেড়াতে যাই, সেটা কক্সবাজার সমিতিপাড়া মেজো চাচ্ছু। তো যার পরে সেই ছেলেটি আমার আম্মা একদিন বলে কি ধরো এই তোমার ভাইয়া কথা বলতেছে, এই ফোনে কথা বললাম। তো আমি ফোনে কথা বলতেছি কি ওর ছেলেটার নাম, যেটা বড় ভাইয়ের বন্ধু, তার নাম তুপেল। ও যে এরকমের তোর বিয়ে ঠিক হয়েছে, আমি ছেলেটারের নাম্বার দিয়ে দিছি। আমার মোবাইল ছিল না তখন, ছেলেটারের নাম্বার দিয়ে দিছি, তুমি এর সাথে কথা বললো। তো আমি বড় ভাইকে কিছু বলি নাই, ভয় পাই অনেক, কিছু বলি নাই। তো আমি চাচু বাড়িতে বেড়াতে যাই। তো সেই ছেলেটি ফোন দেই, আমার আম্মুর ছোটো মোবাইলটা আমি নিয়ে যাই। আচ্ছা, সে ফোন দিয়ে বলে কি তুমি ওখানে কেন বেড়াইতে গেছো? আমি বললাম আমি বেড়াতে আসবো না। মানে কি? যে আমার পারমিশন ছাড়া গেছো কেন? তোমার পাটা বাইঙ্গে একেবারে গলায় ঝুলিয়ে দেবো। এটা কে বলে? এটা বড় ভাইয়ের যে বন্ধুর সাথে বিয়ে ঠিক করে সেই বলে আমাদের এলাকায়। মানে আপনার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে সে বিয়ের আগেই ধরনের? বিয়ের আগে, কিন্তু আমি ছেলেটাকে তেমন দেখি না, ছোটবেলা দেখছি। সেও অনেক বছর যাব বাইরে থাকে। তা আমি এই কথার মধ্যে কি বলে, আমি একটু মানে কি পাগল টাগল নাকি, কি বলে যে আমি চিনিও না, বিয়ে ঠিক হচ্ছে সেটা আমি তেমন জানিও না, যে আমাকে গলা হাত পা ভেঙে গলা ঝুলিয়ে দেয়। তা আমি লাইনটা কেটে দিয়ে আমার ফুফাতো বোন ছিল নাম রুকিয়া, সে ফোনটা রিসিভ করে নেক্সট টাইম ফোন দেওয়ার পরে তো তাকে নাকি অনেক মানে বকা দেয়, আমাকে বকা দেয়, মোবাইল চেয়ে তো ফোন রিসিভ করে তাকে অনেক কিছু বলে। তা আমি ওখানে 3-4 দিন পরে বাড়িতে চলে যাই। যাওয়ার পরে আমি আর ছেলেটার ফোন রিসিভ করি না, কল আসলে আম্মুরে ধরাইয়ে দিই। তো এই আমি মনে করি আম্মুকে অনেক কিছু বলে ফেলছে। সেই দিন থেকে আম্মু বলতেছে কি না হবে না, বিয়েটা হবে না। তা বড় ভাই বলতেছে কি না এটা তো আমার বন্ধু, আমি এইভাবে থাকি চলাফেরা করি, না হলে একটু সমস্যা, মানে আমার বন্ধু ভেঙে যেতে পারে বন্ধুত্ব। তা আমি এটা মানি না, আমি এটা করবো না। তো ফার্স্ট ইয়ারে পরীক্ষা শেষ হয়, তারপরে সেকেন্ড ইয়ারে আমি আর পড়তে পারি না। তো আমার বিয়ে দেবে, আমার আব্বু একই অবস্থা। আমার একটা ফুফাতো ভাই, সে আমার বড় বোনের চেয়েও অনেক বড়, অনেক বড়, কিন্তু অনেক হ্যাংলা করে, একটু খাটো করে বয়স, কিন্তু সে পড়াশোনা করতেছে, আর নাকি আব্বু নাকি ওরা আমারে বিয়ে দেওয়ার জন্য সে তাকে পড়াশোনা করাচ্ছে, সেটা আমি জানতাম না। আব্বু জানে সে ছোট, অনেক বড়, আমার আপুর চেয়ে অনেক বড়। ভাই বোন 7 জনের মধ্যে সবার ওই বড়। তারপরে আমি জানতাম না। তো একদিন আমার ফোন দিয়ে বলে কি সে তো এরকম অনেক ঘর আছে, মেয়ে থাকলে তো ঘর আসে, কিন্তু আমার ভাগ্যটা এমন খারাপ যে আমাকে দেখতে আসে সে তার ব্যাকগ্রাউন্ড খারাপ, না হলে নেশা করে, না হলে কাজকর্ম ভালো না হলে ফ্যামিলিগত ভালো না, মানে যাচাই করতে করতে এগুলি হয় লাস্ট পর্যায়ে। আচ্ছা, প্রথমে তো ভালো দেখে চলে যায়। তারপরে আমার আব্বু বলে কি ঠিক আছে, ওর নাম নুরুল আমিন, নুরুল আমিন ভাই আসবে, এত আয়োজন করার দরকার নেই। আমার আম্মুরও বলে সেটা, মানে নুরুল আমিন আসবে, এত আয়োজন করার দরকার নাই, ওরা মানে বিয়ে পড়ে দাও। তা আমি বলতেছি আমি এই ছেলেটার বিয়ে করবো না, এই ছেলেটা অনেক বুড়া, আমার দেখলে ভয় লাগে।
তা আব্বু বলে কি এইসব মানি না, তুই অনেক ফতমিও, অনেক লোকজন আসে, তারপরে ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুঁজতে বিয়েটা ভেঙে যায়, এটা খারাপ, এটা এরকম, এটা এরকম। তুই কি করে এরকম, তুই তো নিজেই খালা, আমার বলতেছে তুই তো একটু কালো টাইপের, তুই কেন আবার মানুষকে ইয়া করস বা ডিনাই করতেছিস না? আমি ডিনাই করতেছি না, আমার লোকটাকে আমার দেখলে কেমন জানি লাগে, আমি করবো না। আব্বু মানে না, তো বলতেছে কি ঠিক আছে তোরা আজ থেকে তোর আর বিয়ে দিতাম না, তুই নিজের বিয়ে নিজেই করিস। রেগে গিয়ে শপথ করে তো ঘর থেকে বের হয়ে যা, তোকে আর আমরা টাকা পয়সা দিয়ে পালতাম না। ভাইও তো প্রথমে বন্ধুর জন্য রেগে যাই। আমি এই সংক্ষেপে দুইটা সিরিয়াস হয়েছে, এই জন্য দুইটা বলতেছি। এর আগে অনেকগুলো হয়েছে, এগুলি কিন্তু এটা রাগারাগি হয়নি, করবো না, ব্যাস এনাফ। ওকে। তো আব্বু এটা নিয়ে অনেক রেগে যায়, তুই এত গড় বাঁচতেছিস কেন, তুই নিজেকে দিয়ে একটু চিন্তা কর, আমাকে অনেক ছোট করে কথা বলে। তো তুই নিজে বিয়ে কর, তোর পেছনে একটা টাকা খরচ করবো না, পারলে বাসা থেকে বের হয়ে যায়। তো আমি রাগ করে ওখান থেকে আপুর বাসায় চলে আসি, ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে আমি দুলাভাইয়ের সাথে এসব শেয়ার করি, আমার আব্বু এরকম বলে। তো দুলাভাই আমাকে বলে, এর আগে আমি একটা কথা রেখে গেছি, আমি আব্বুর বলি আব্বু আমাকে একটু মালয়েশিয়া নিয়ে যান, এটা ছোটোবেলায় 10-12 বছর আগে বয়সে। আচ্ছা আব্বু বলতেছে কি ঠিক আছে, এখন তো আমার একটা ছেলেও আছে এখানে, যদি আব্বুর রোহিঙ্গা কার্ড আছে, প্রথমে ভিসা চালাইতো, পরে আব্বুর রোহিঙ্গা কার্ড দিছে, চলার জন্য কোনো ভিসা লাগে না, ওইটা নিয়ে চাইলে সারা জীবন থাকতে পারবে মালয়েশিয়ায়। তো আমার যখন রোহিঙ্গা কার্ড আছে, তোমাকে এখানে নিয়ে আইসা যে কোনো অফিসে কোনো দরখাস্ত করলে অফিস থেকে, তাহলে সরকারিভাবে বাইরে কোনো এক দেশে যাওয়ার সুযোগ আছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওরকম কোনো একটা বাইরে যাওয়ার সরকারিভাবে সুযোগ আছে। তখন আমি বললাম কি আমার অনেক আশা আছে, স্বপ্ন আছে, আমি ওই কোনো এক দেশে যাব। তারপর তো বিয়ে যখন করি নাই, তখন এটা আগের কথা, এটা ছোটবেলার কথা ছিল, আমার অনেক স্বপ্ন ছিল, আব্বু এই কথাটা বলছিল আমাকে নিয়ে যাবে। আচ্ছা। পরে আমি দুলাভাইয়ের সাথে পরামর্শ করি, দুলাভাই আব্বু যে একদিন আমাকে ওই কথাটা বলছিল যে আমাকে নিয়ে যেতে পারবে মালয়েশিয়া গেলে, ওখান থেকে সরকারিভাবে বাইরে যাওয়া যাবে, আমার পক্ষে কি ওরকম যাওয়া কোনো সিস্টেম আছে? আচ্ছা, তখন আপনার বয়স কত? 4-5 বছর আগের কথা। মানে কত সালের গল্প এটা? প্ল্যান করতেছেন কত সালে যাওয়ার জন্য? আপনি রাইট নাও বলছিলেন আপনার বয়স 22 বছর। জি। মানে তার মানে তখন আপনার কত? 18 থেকে 18 বছর বয়স। ওকে। তারপরে তো আমি দুলাভাইয়ের কাছে ঢাকায় চলে আসি। আপনি কি দুলাভাইয়ের কাছে ঢাকায় চলে আসলেন? 18 বছর বয়সে আপনি মালয়েশিয়া যাবেন, তখন পড়াশোনা করতেছিলেন? না, তখন মালয়েশিয়া 18 বছর না মনে হয়, 20 আমার তো 18 থেকে 20 খুব দূরে না, কিন্তু কথা হচ্ছে যে এই বয়সে আপনাকে পারমিশন দিবে আপনার ফ্যামিলি কোথায় দেশের বাইরে যাওয়ার জন্য? আমি সেটা তো আর পরামর্শ করিনি, আমি নিজে নিজে বলা। রাইট। সো তখন আপনার মনে হয়েছে যে ফ্যামিলির ধার ধারি না, আমি যেভাবেই হোক দেশের বাইরে চলে যাব, এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, এই বিয়ের চাপ সহ্য হচ্ছে না আমার। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাকচুয়ালি। ওকে, তারপর সেটা আমার আব্বু আমাকে যখন বিয়ে দিবে না, আমাকে যখন চালাবে না, তো আমি কি করে চলবো? তো ঠিক আছে, আমি মালয়েশিয়ায় চলে যাই। মালয়েশিয়া তো ওই মাথায় ছিল, মালয়েশিয়া আমার নেওয়ার কোনো কথা ছিল না, মানে দেশের বাইরে চলে যাবো এরকম একটা প্ল্যান ছিল, মানে মনে সেটা ছিল না। আমি একটু শেয়ার করতেছি দুলাভাইয়ের সাথে আমি কি করতে পারি এখন। আর মালয়েশিয়া তো বাইরে এমনি যাওয়া যায় না, টাকা পয়সা দরকার আছে, সেটা তো আমার কাছে নাই। আমি দুলাভাইয়ের সাথে শেয়ার করি। এই দুলাভাই কি আপন দুলাভাই? হ্যাঁ, আপন দুলাভাই। দুলাভাইয়ের তো মানে কাজটা ভালো, ব্যবসা বাণিজ্য। আমি দুলাভাইয়ের সাথে শেয়ার করি কি করতে পারি। এখন তো আমার ফ্যামিলিতে বিয়ে দিবে না, আমার চালাবে না, আমার বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে। এখন আমি কি করব, আমি চলবো কিভাবে? রাইট। তো ওরা যখন আমাকে অনেক জুড়ে অনেক কথা বললো, অনেক বকা দিল, সেটা আমার গায়ে লাগলো। তো আমি থাকবো না, আমি নিজে কিছু করব। তো কি করবো এখন? তো এখন তো বর্তমানে জব পাওয়ার অনেক কঠিন। তো তখন ওই যে রোহিঙ্গা ক্যাম্প, রামু কক্সবাজার ওদিকে রোহিঙ্গা ক্যাম্পে এসএসসি পর্যন্ত দাখিল পর্যন্ত পড়লেই যে একটা চাকরি হয়, তখন আমি ওখানে করি, অ্যাপ্লাই করি। চাকরির তো হয়, চাকরি একটা হয়। আমার একটা দাদা আমার একটা চাকরি দেয় মাসে 15,000। ওখানে কোনো সব দিকে চারোদিকে সমস্যা, পানির সমস্যা, ওয়াশরুমের সমস্যা, নেট না, মোবাইলে কোনো নেট নাই, সব দিকেই সমস্যা। তো আমি বললাম এখানে থাকবো না। তো ওখান থেকে ওই আমার জবটা আমি আমার একটা ছাত্র বোনকে দিয়ে দিই। তার একটা বাচ্চা ছিল, সেও মারা গেছে, ওর হাজবেন্ড নাই, সে অনেক অসহায়, তাকে আমি ওটা দিয়ে দিই। দিয়ে আমি ঢাকায় চলে আসি কক্সবাজার থেকে।
তো দুলাভাইকে বলি আমি এখন কি করব, তখন এক বছর পর্যন্ত ছিল ওইটা জ্বরটা। আমি এখন থাকবো না, আমি এখন কি করব, আমি এই দেশে থাকবো না, আমি কোথাও কোনো এক দেশে চলে যাবো। ওকে, বলতে কে নিয়ে যাবে তোমাকে? তা আমি আব্বুর সাথে কথা বলবো। তো আমি আব্বুকে ফোন দিই, অনেক রিকোয়েস্ট করে বলি আপনি যাকে বলেন আমি তাকেই বিয়ে করব, তবে বাংলাদেশে না, আমি এখানে থাকবো না। তো কী করবো, আমি বললাম ওই যে আপনি যে বলছিলেন আমাকে বাইরে কোনো এক দেশে পাঠাবেন, আমি ওখানে যাবো, আপনি আমাকে নিয়ে গেলে আপনি যেটা বলেন আমি সেটা শুনবো। শুনবি তো? হ্যাঁ আমি শুনবো। তারপরে কি করে আব্বু আমাকে নিয়ে যাওয়ার জন্য টাকা পয়সা দেয়, আমার ভিসা হয়, সব কিছু হয়। তখন সবাই বলতেছে কি তুমি যাই, আমি আর আসবো না, তোমাকে কিন্তু এখানে বিয়ে দেবো, সেটা আমাকে আব্বু বলছে। ঠিক আছে, আমি এখানে আর বাংলাদেশে আসবো না। তো তুমি যখন আসবে না, বাড়িতে ভাইয়া বকা দিছে, মা বকা দিছে, যাও একবার ঘুরে আসো, লাস্ট বারের মতো। তো গত বছর রমজানের আগে আমার সব কিছু ভিসা টিসা শেষ হয়। তো আমি বাড়িতে যাই, মহেশখালীতে যাই। তখন রমজান, 15 রমজান ভালোভাবে থাকি। 16 রমজানে আমার সব কিছু হয়ে যায়, টিকিট হয় না, ভিসা সব হয়ে যায়। তো 16 রমজানে আমার ফেসবুকে একটা মেসেজ আসে, হাই হ্যালো। আচ্ছা, আমি কোনো অ্যান্সার দিই না, হাই হ্যালো করে আমি কোনো কিছু অ্যান্সার দিই না। একদিন, 2 দিন, 3 দিন, প্রায় 18ই রমজান। তো সে বলে কি আপনি কি ছেলে না মেয়ে, ফেক আইডি নাকি আপনাকে জিজ্ঞেস করে? হ্যাঁ, SMS এ জিজ্ঞেস করতেছে, কোনো কিছু অ্যান্সার দেন না কেন, আপনি কি পড়তে পারেন না? তো আমি বলি তখন আপনি কি দেখতে পাচ্ছেন না যে এটা কি ছেলে? জি দেশে, আমি ভিসা টিসা সব হয়েছে, আমার ভিসা হয়ে গেছে, কিন্তু আমি 1 মাস পরে যাব, রমজানের পরে আমার ফ্লাইট। তো আমি রমজানের পরে যাব, পরে ফ্লাইট, আমি রমজানের আগে দেশে যাই, আমাদের বাড়িতে যাই সবাইকে দেখার জন্য। তো বলি আমাকে জিজ্ঞেস করে তুমি ছেলে না মেয়ে? তা আমি উত্তর দিই, সেই সময় আমার একটু খারাপ লাগে। তো আপনার কি চোখ নাই, এটা ফেসবুক আইডিটা কি মেয়ে নাকি ছেলে, আপনি কি দেখতে পাচ্ছেন না আমি ছেলে না মেয়ে, আপনি আমার থেকে জিজ্ঞাসা করতেছেন? বলছে অনেক সময় তো মানুষ ফেক আইডি দিয়া নাম, মেয়ের নাম দিয়ে ছেলেরা ইউজ করে। আমার ফেসবুক আইডির নাম ছিল আয়েশা ফেরদৌস, আমার নাম দিয়ে খোলা ছিল না, এটা আমার বাগিনীর নাম দিয়ে খুলছিলাম। তো সে কথা বলার পরে মেয়ে না ছেলে আপনি কি দেখতে পাচ্ছেন, সে ও আচ্ছা তাহলে আয়েশা ফেরদৌস। বললাম হ্যাঁ, কিন্তু আমার অরিজিনাল পরিচয় আমি তাকে দিই না। তো সে আমাকে পরিচয় দেয় না, তো আমি কথা বলি না। আমি ছোটোবেলা থেকে আমার কোনো ছেলে আসলে সত্য কথা কেউ আমাকে প্রপোজও করে নাই, কেউ না। আমি আসলে ঠিক আছে, এটা হতেই পারে, কেউ আমাকে প্রপোজ করে নাই, এর প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না। ওকে, সে বলে কি রমজান 18 রমজান, তার সাথে আমার SMS, আমি তার রিপ্লাই দিই। তারপরে জিজ্ঞেস করে আপনার বাড়ি কই, আমি কিন্তু সত্য পরিচয় দিই না। আমি বলি আমার বাড়ি কক্সবাজার, কিন্তু কক্সবাজার না। তা আমি তার থেকে জিজ্ঞেস করি কোথায় বাড়ি, সে বলে চিটাগং। তার প্রতি আমার কোনো ওরকম কোনো আগ্রহ ছিল না, সে প্রত্যেকদিন মেসেজ করে, এটা করে। তাই আমি এই ছেলেটা এমন বিরক্ত করতেছে কেন, এই বিরক্ত জেলায় বলে কি আপনি কি আমার সাথে কথা বলতেছে, আর বলছে হ্যাঁ। তো আপনি তাহলে রাত 3টার সময় আমাকে ফোন দিয়েন। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরও একবার, শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তো রাত 3টার সময় ফোন দিতে বলে আমি ঘুমিয়ে যেতাম, মোবাইল সাইলেন্ট করে দিতাম। সে সকালবেলা উঠে বলতে কি আমি তো আপনাকে ফোন দিয়েছি 3টার সময়, আপনি ফোন রিসিভ করেন না যে। আমি জানি না, আমি ঘুমিয়ে গেছি। আমি কিন্তু ইচ্ছে করে এই ফোনটা মানে ওই যে বিরক্ত করতো, এই আমি শাস্তি দিতাম এটা আমার জ্বালাই। তো আমি ফোন না করতে অনেক বারণ করি। তারপর আমার মেসেঞ্জারে মাঝে মাঝে আমি নেটও অফ করে দিতাম। এরপরে আমার আব্বু কিছু আমাকে হাত খরচের জন্য টাকা দেয়, যে কিছু কেনাকাটার জন্য আমাকে 40,000 মতো টাকা দেয়। আম্মুকে দেওয়ার জন্য 10,000 দেয়, মোট 50,000 টাকা দেয় আমাকে। সেটা কক্সবাজার ইসলামী ব্যাংকে দেয়। তো আমি ওখানে আসি। তো আসার একদিন আগে বলছি কি প্লিজ, তখন রমজান শেষ হয়ে যায়, SMS করি, কথাও বলি। আমি ওকে অনেক বকা দিই, অনেক কিছু বলি, তারপরেও সে আমাকে ফোন দেয়, কিছু মনে করে না। তাই বললাম একটা ছেলেকে এত কিছু বলি, এটা কোন ধরনের ছেলে, এত বিরক্ত করে কেন? রাইট। তারপর ভাবলাম, সে বলতেছে কি এখন তো ঈদ শেষ, আপনি আমার সাথে একটু দেখা করেন। আমি বললাম আমি কেন দেখা করব? তো দেখা করেন, আপনাকে একটু দেখি। তো আমি ভাবলাম আমি তো মালয়েশিয়া চলে যাচ্ছি, দেখা করে যাই একটু। দেখা করে যায়, আর আমার তো যেতেই হচ্ছে কক্সবাজারে টাকাটা উঠানোর জন্য, যাক দেখাই করি। আর আমার একটা মানত ছিল, যে বদর মোকাম মসজিদ আমার একটা নামাজ, নফলিয়া নামাজ মানত ছিল। তাকে বলতেছি আচ্ছা ঠিক আছে, দেখা করতে চাইলে আপনি বদর মোকাম মসজিদের সামনে আসেন, আমি ওখানে যাব। তো আমি নামাজটা পড়ে তোকে জিজ্ঞেস করে আপনি কি ধরনের শার্ট পরছেন, আপনাকে তো চিনতেছি না, অনেক লোকজন আছে। তো বললাম আমি একটা সাদা শার্ট পরছি। তো আমি ভিতর থেকে দেখি সে একটা ফুল নিয়ে আপনি একটা দাঁড়িয়ে আছে। তা আমি দেখি আমি আর সামনে যাচ্ছি না, আমি বললাম আমি সামনে যাব না। তো সে বলে কি না আমি আসলে অনেক অসুস্থ, আমি চিটাগং থেকে তোমার সাথে দেখা করার জন্য সারা রাত ঘুমাইনি, সে রাতে গাড়িতে উঠছি, রাতে ঘুমাইনি, প্লিজ একটু দেখা করেন। তো একটা ভাবলাম একটা মানুষ আমার জন্য চিটাগং থেকে রাতে না ঘুমিয়ে আসলো, আর তো আমি সাথে এর সাথে বন্ধুত্ব করবো না, আমি তো এমনিতেই চলে যাব, আমার তো বন্ধুত্বের কোনো ইয়া নাই, আমি মালয়েশিয়া চলে যাব, যাক এতই কাছে যখন আসলে একটু দেখা করি। তা আমি ওখান থেকে বের হয়ে তার সামনে যাই, গিয়ে কথা বলি। তো আর বলি কে আসেন কোথাও গিয়ে বসি, আমি একটু বিরিয়ানি রেস্টুরেন্টে গিয়ে বসি কক্সবাজারে। তো ওখানে বিরিয়ানি ভাত টাত খাই, তারপরে সে আর উঠতে পারছে না, এইভাবে মাথাটা নিচু করে আর উঠতে পারে না। তা আমি জিজ্ঞেস করলাম কী সমস্যা, বলছে আমার খুব খারাপ লাগতেছে, আমি পারতেছি না, আমার খুব জ্বর, আমার মাথা ব্যথা, আমি আর উঠতে পারতেছি না। সে উঠতে পারে না আর কথা বলতেছে না। তো আমি ওকে আচ্ছা ঠিক আছে আপনি কি এখানে কিছুই চিনেন, যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। আপনি কি আর কোনো এখানে ডাক্তার চিনে? বলছে আমি চিনি না কিছু। ঠিক আছে এখানে আলফাতে একটা হসপিটাল আছে, চলেন ওখানে, ওটা আমি চিনি, কারণ আমার আম্মুকে নিয়ে গেছিলাম অনেকবার। আমি ওকে নিয়ে যাই, তারপর ডাক্তার পরীক্ষা করে ওষুধ দেয়। আপাতত পরীক্ষাটা সে করে না ওখানে, তো সে চলে যায়। তা আমি বলি আপনি কি যেতে পারবেন? বলছি হ্যাঁ। চলে যায় বাড়িতে, আমিও টাকা নিয়ে আমার বাড়িতে চলে যাই। চলে যাওয়ার পর সে যে অসুস্থ, আমি ফোন দিছি ওকে, ফোনটা রিসিভ করে না। প্রায় 5 দিন পর্যন্ত কেউ ফোন রিসিভ করে নাই। 7 দিনের মাথায় ওর বোনে রিসিভ করে, ওর বোন সুমি জিজ্ঞেস করে কে? আয়েশা ফেরদৌস, ওই যে আমার ফেসবুকের নামে চিনতো। আমি বললাম জি আমি আয়েশা ফেরদৌস। ও ভাবি আমি আপনার সম্পর্কে অনেক কিছু জানি। ভাবি আমি তো ওর সাথে কোনো বন্ধুত্ব তখন কিছু হয়নি। আচ্ছা ভাবি মানে এই ছিল হচ্ছে ওই ছেলের কি হয়? বোন আপন বোন 2 বোন, ওরা 3 ভাই। ওকে। আমি বললাম ও আপনার বাইরের কি অবস্থা? বলছি অনেক কান্না করতেছে, মানে বাড়ির মধ্যে মনে হয় অনেক কান্নাকাটি, সবাই কান্নাকাটি করতেছে, মোবাইলে আমি কথা শুনতে পাচ্ছিলাম না। তাই বললাম আপনার বাইরের সাথে আমি একটু কথা বলতেছি, একটু মোবাইলটা দিন। বলছে বাইরে তো চোখ খুলতে পারতেছে না আজকে 1 সপ্তাহ ধরে। তো ওর মা বলতেছে কি হ্যাঁ মা তোমার সম্পর্কে আমি অনেক কিছু শুনছি, তোমার সাথে নাকি রিলেশন আছে 3 বছর। বললাম না আমার সাথে আন্টি রিলেশন 3 বছর না, প্রায় 15 দিন হবে, হয়তো 15-20 দিন হবে। বলছে আমার সামনে লজ্জা পাচ্ছ? বললাম না লজ্জা, সে আমার কথা বিশ্বাস করে না আন্টিটা। ও ছেলে নাকি বলছে আমার সাথে 3 বছর রিলেশন আছে। তারপরে বলি আমার ছেলের জন্য একটু দোয়া করো, আমার ছেলের পরিস্থিতি ভালো না, খুব জ্বর, মাথা ব্যথা, খুব কঠিন পরিস্থিতি, ওকে ঢাকায় মেডিকেল ভর্তি করবে, ঢাকায় নিয়ে যাই।
এর দেখা করার প্রায় আরও 20 দিন পরে সে আমাকে ফোন দিয়ে বলে, এক সপ্তাহ তো আমার সাথে কথা হয়নি দেখা করার পরে, বলে কি আয়েশা ফেরদৌস, আমি তোমাকে দেখতে চাই, এখন একটু আসতে পারবা সিটাগন মেডিকেলে? ওর মাও বলতেছে, মা একটু আসো না, অনেক রিকোয়েস্ট করতেছে। তো আব্বু যে আমাকে টাকা দিল, ওখান থেকে আমি 12,000 টাকার মতো নিয়ে বাকিগুলো আম্মুকে দিয়ে, আমি কিছু না বলে আমি একটু মার্কেটিং করব বলে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। চিটাগন যাই। চিটাগন যাওয়াতে আমি ফোনে যোগাযোগ করে যাই। তা অসুস্থ অবস্থা আমাকে রিসিভ করে হসপিটালে নিয়ে যায়, কেবিনে যাই। তখন ওর আম্মু বলে কি যে, মা তুমি তো আছো, এখানে নিয়ে আসলাম প্রায় 2-3 দিন হচ্ছে, আমি 2-3 দিন পর্যন্ত ঘুমাইতে পারিনি, তুমি একটু একে দেখাশোনা করো, আমি একটু ঘুমাবো, এখানে আমার বোনের মেয়ের বাসা আছে কাছাকাছি, তুমি এখানে বসো, একে টেক কেয়ার করো। বলে ঠিক আছে, যান আপনি। তো ওর চলে গেল, আমার সাথে অনেক সুন্দরভাবে কথা বলে। তখন আমি ওর পাশে বসে থাকি। তারপর রাত 12টার সময় সে কাঁপতেছে, অনেক জ্বর, আমি দৌড়ে দেখছি অনেক জ্বর। তখন আমি একটা তাওলা দিয়ে আমি কপাল টাপাল মুছে দিই। তারপরে সকাল হওয়াতে আমি ডাক্তারের কাছে গিয়ে বলি খুব সমস্যা, রাতে জ্বর ছিল, রাতে তো ডাক্তার নেই, এমনি অন্য অন্য কেবিনের লোক আছে, রুগী আছে, ডাক্তার একটা ইঞ্জেকশন দেয়। তারপর মা এসে বলে কি, আমি জিজ্ঞেস করি আন্টি টাকা পয়সা আছে আপনার, যে এতে কক্সবাজারের চিকিৎসা অনেক চিকিৎসা অনেকে করছে, টাকা পয়সা আছে শর্ট। তো আমি ওর আম্মুকে 5,000 টাকা দিই, নিতে চাইনি, আমি জোর করে দিছি, খুব অবস্থা খারাপ। এরপরে সাদেকের জন্য সবার জন্য খাবার নিয়ে আসে, ওই যে সাদেকের খালাতো বোন আর খালাতো বোনের হাজবেন্ড দুজনে আসে। তো এসে বলতেছে কি, ভাবি আমি আপনাকে ভাত খাইয়ে দেবো, কিন্তু আমাকে টাকা দেওয়া লাগবে। আমার খাইয়ে দিতে হবে না, আমার হাত আছে, তাহলে হাতটা ধুয়ে দিলে দেন, কিন্তু টাকা দিতে হবে। তা বলছে আচ্ছা ঠিক আছে। তখন তো আমার কিন্তু টাকা তখন শর্ট ছিল, তারপর আমি লজ্জায় টাকা দিই, 2,000 করে দিই। ওরা নিজে থেকে চাইছে টাকাটা, আমি দুইজনকে 4,000 টাকা দিই, ওর খালাতো বোন আর হাজব্যান্ডকে। ওর মারা দিই 5,000, 9,000 চলে যায়। 12,000 থেকে আমার আপডাউনের মধ্যে আমার 1,000 চলে গেছে, 1,100 হবে হয়তো। আর আমার 1,000 টাকা, 1,000 কম ছিল। আবার একদিন খাইলাম, আমি একটু ছোটোবেলার থেকে একটু ভাত কম খাই, আমার সেটা অভ্যাস, আমি রুটি একটু বেশি পছন্দ করি। ভাত আনার পরে বলি কি আমি ভাত খাবো না, তখন ওর বোনা যায় বলতেছে কি টাকা দেওয়ার বয়ে ভাত খাচ্ছেন না, তখন আমি ভাত খাই। ভাত খাওয়ার পরে সে একটু সুস্থ হয়। তারপর ওখান থেকে রাত পরের দিন সন্ধ্যা হয়ে যায়, তো ওর মা আসে বলে কি তুমি এখন রেস্ট করো, তুমি তো সারা রাত ঘুমাও নি, আমি এখানে বসি, তুমি একটু রেস্ট করো, যাও ঘুমাও। তো আমি যাই। আমার এই 900 টাকার মতো টাকা ছিল হাতে, গাড়ি ভাড়া দিই, সব মিলিয়ে আমার 500 না 600 টাকা ছিল। আর তারপর পরের দিন 2 দিন আমি একদিন হসপিটালে থাকলাম, আরেকদিন ওর বোনের বাসায়, খালাতো বোনের বাসায় থাকলাম। পরের দিন আমি আসলাম, কিন্তু আমাদের বাড়ির সাথে আমি কারোর সাথে যোগাযোগ করিনি, মোবাইল বন্ধ করে দিছি। আমার ফোন দিয়ে খুঁজবে, আমি কাউকে বলিও নি যে আমি ওই জায়গায় যাচ্ছি, মোবাইলটা অফ করে দিই। পরের দিন এসে কথা বলতে পারে না, খুব অসুস্থ। তো আমি ওখান থেকে দেখে আমি তো 2 দিন হয়ে গেলো, আমি বাড়িতে চলে যাব, আমাকে খুঁজবে। তো আমি বাড়িতে চলে আসি, বলি না যে আমার টাকা শর্ট। আমি কক্সবাজারে আসি, আমার টাকা শেষ। আমার হাতে একটা আংটি ছিল, ও কক্সবাজার আসার পর অনেক বৃষ্টি, আমার জুতাগুলোই ছিঁড়ে যায়। তখন সন্ধ্যা হয়ে গেছে, কি করি, টাকাও শেষ। তারপর আমি একটা আংটি ছিল, ওইটা 4,000 টাকা দিয়ে বিক্রি করি, 4 আনা আংটি সস্তা দিয়ে বিক্রি করি। আমি এক জোড়া জুতা নিই, ওই টাকা নিয়ে আমি গাড়ি করে বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে মেজো ভাই আমাকে মারধর করে, কোথায় গেছিলি 2-3 দিন ধরে, একটু নেগেটিভ মনে করছে হয়তো, এই বয়সে হয়তো মাইন্ড করছে হয়তো, কোথায় গেছিলি এটা নিয়ে আমার মারধর করে, মোবাইল মারে, মোবাইলটা ভেঙে যায়, মেজো ভাইয়ের মোবাইল। এই কথাটা আমি কাউকে জানাইনি। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি তো মালয়েশিয়া চলে যাব, আমি চলে যাচ্ছি। আমি মেজো ভাইয়ের সাথে রাগ, 2-3 দিন পর আমি মহেশখালী থেকে ঢাকায় চলে আসি। ভাইয়ের সাথে কারোর সাথে কথা বলি না। আমার সাথে আম্মু আসে, ওই যে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য আম্মু আসে আমার সাথে। আপনার বাবা রাজি ছিল এই বিষয়টাতে? কোন বিষয়? আপনার এই মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে আপনার বাবা? মালয়েশিয়াতে আমার আব্বুই তো আমাকে নিয়ে যাচ্ছে। রাজি হওয়ার পরে বিষয়টির সাথে সব হলো, টাকা দিল, প্রায় 4 লক্ষ টাকার মতো দিল, 3.5 লক্ষ। কি কাজ ছিল আপনার? বাংলাদেশ থেকে কি কাজ ছিল? কোনো কাজ না, আমি ট্যুরিস্ট ভিসা যাব, আব্বুর কাছে যাব, কোনো কাজ না। এই যে আমার ভিসা আছে, পাসপোর্ট আছে। না, কিন্তু আপনাকে 4 লক্ষ টাকা তাহলে ফ্যামিলি থেকে ঘোরার জন্য দিয়েছে?
ও মালয়েশিয়া ঢোকানোর জন্য। তারপর আপনি ওখানে গিয়ে কাজ ম্যানেজ করবেন? না না, কোনো কাজের কথা ছিল না, আমি শুধু ওখানে ঢুকতে পারলেই হলো। তারপর কি করবেন আপনি ওখানে গিয়ে? হয়তো আমাকে আব্বু একটা কার্ড নিয়ে দেবে, আব্বু রেফারেন্সে। কার্ড বলতে? রোহিঙ্গা কার্ড, যেটা ফ্রিভাবে চলা যায় মালয়েশিয়া। ও, মোটামুটি আমার এক কোটা আমি মালয়েশিয়া ঢুকতে পারলেই হলো। আপনি রোহিঙ্গা বলে নিজেকে ওখানে সিটিজেনশিপ দাবি করবেন? সেটা তো প্রথমে হয়নি, বলছে আব্বু কার্ড নিয়ে দেবো। রোহিঙ্গা এটা কোনো কথা হয়নি, তুমি এখানে আসো সেটা বলছে। এখানে বিয়ে দিয়ে কি করা যায় দেখা যাক, মানে ওখানে একটা ব্যবস্থা করবেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তারপর? কাজের ব্যাপারে কোনো কথা হয়নি। তারপর? তো টাকা দেয় 4 লক্ষ টাকার মধ্যে 4 লক্ষ টাকা খরচ হয় না, 3.5 লক্ষ হয়। তারপরে বাকি টাকা আমার আম্মুর অ্যাকাউন্টে আছে, দিয়ে দিচ্ছি আমি। আব্বু বলছে করো যে এগুলি, আব্বু তো দরদারা করছে, তো বাকি টাকা আমি আম্মুর অ্যাকাউন্টে দিয়ে দিই। তারপরে আমি আমার সাথে দেখা হওয়ার পরে, অসুস্থ হওয়ার পরে আমি ঢাকায় চলে আসি। কে বলি না এই কথাগুলি, আমি অতটুকু মনে করতাম না তখন। আমি জাস্ট একটা মানুষ অসুস্থ আমাকে খুব রিকোয়েস্ট করলো, আমি এই জন্য দেখতে গেলাম। কোনো কিছুই ছিল না, ফ্রেন্ডও ছিল না, জাস্ট পরিচয়। ঢাকা আসার পরে আমার 3 দিন পরে ফ্লাইট হবে, তখন আমি সাদিককে বলি আমার জন্য দোয়া করো। একটা কথা ভুলে গেছি, আমি যেই দিন সকালে আসবো, একদিন এর আগের দিন রাতে সকাল আমি চলে আসবো ঢাকায়। দিয়ে বলে কি, মা আমি তোমাদের বাড়িতে আসবো। আন্টি কেন? আমি জিজ্ঞেস করি নর্মালি, বলছি তোমাকে দেখতে আসবো। আমি বললাম আমি ঢাকায় যাচ্ছি, এটা নিয়ে পরে হবে কথা। তারপরে আর আসে নাই? না, আসে নাই। আমি পরে সকালে ঢাকায় চলে আসি, আম্মু আর আমি। তারপর আমার বলে আমি চলে যাচ্ছি, সে তো অনেক কান্নাকাটি করতে, আমি তোমার পছন্দ করি। আমি এসব কিন্তু বিশ্বাস করি না। মানে ফেসবুকের মাত্র কয়েকদিনের পরিচয়ে কিসের কোনো কিছু বিশ্বাস করিনি। মিথ্যা কথা, আমি মনে করতে মিথ্যা কথা বলতেছে। আমি এটার প্রতি আমি কোনো গুরুত্বও দিইনি। আমি চলে যাই মালয়েশিয়াতে, চলে যাই। আমার ট্যুরিস্ট ভিসা মেয়াদ ছিল 3 মাস। ফার্স্টে 1 মাস আমি ফ্রিভাবে থাকতে পারবো, এরপর 1 মাস বাড়াতে পারবো, এরপর আরেক মাস। আমি 1 মাস থাকি। 1 মাস থাকার পরে দেখি আমার ভিসার শেষ। আমার আব্বু নিয়ে আরেক মাস বাড়িয়ে দেয়। আমার সব কিছু এখানে আমি আনছি ডকুমেন্টস। যাওয়ার পরে তো আব্বু কি করছে, একদিন জুমার দিন সে নামাজ পড়তে যায় বাংলাদেশে। ওই যে মানে বাবা ওখানে আছে, সেও রোহিঙ্গা পরিচয় গেছে, থাকবে ওখানে, এরকম চিন্তা ভাবনা? পরিচয় হয়নি। তাহলে মানে সেও প্ল্যান করেছে সে রোহিঙ্গা দিয়ে ওখানে সিটিজেনশিপ নিয়ে নেবে? সেটা হবে পরে। আচ্ছা, 1 মাস পর্যন্ত কিছু বলেনি আমাকে। 1 মাস আমি যাওয়ার পরে আব্বু অনেক হ্যাপি, আমাকে একটা মোটর গিফট করে, মোটর বাইক। আমি বাইক চালাতে পারি। আপনার বাবাকে আগে থেকে ছিল মালয়েশিয়াতে? হ্যাঁ, 22 বছর। 22 বছর। তাহলে তো আমার এই কোশ্চেনগুলো রেলিভেন্ট হচ্ছে না। আমার আব্বু, আমি ছোটবেলা থেকে মালয়েশিয়া থাকি। আব্বু যাওয়ার কয়েক বছর পরে আমার বড় ভাইকে নিয়ে যায়। ওরা দুইজন এখনই বর্তমান আছে। আপনার বাবা খুব খুশি আপনি মালয়েশিয়াতে চলে গেছেন? আমাকে একটা মোটর লেডি বাইক একটা গিফট করে। আমি তো অনেক খুশি। 1 মাস পর্যন্ত আমি অনেক এনজয় করছি, বাইক চালাতে পারি। আমি অনেক জায়গায় আমাকে নিয়ে যায়, দেখায় এটা এরকম। আমি মালয়েশিয়ায় কালান্তানে ছিলাম কতবার, তুনজু, মাইডিন, সব জায়গায় আমি ঘুরছি। মার্ডিনে মার্কেটে যাই, আমাকে টাকা পয়সা দেয়, আমি টাকা পয়সা কিছু খরচ করে কিছু রেখে দিই। আমি অনেক হ্যাপি। আমি এর প্রতি কোনো গুরুত্বপূর্ণ রিসিভ করি না। সে একদিন ওর মা অনেক ফোন করে কান্নাকাটি করতেছে, মা তুমি নাকি মালয়েশিয়া চলে গেছো? না, হ্যাঁ আমি আন্টি মালয়েশিয়া। এটা কি করলা? আমার ছেলে মরে যাবে, আমি তোমাদেরকে ছাড়বো না, অনেক কিছু বলতেছে। একদিন সে ভিডিও কল দিয়ে কি বলে, মসজিদের ভিতরে, তাও সেদিন জুমার দিন, কোরআন শরীফ এভাবে মোবাইল সামনে রেখে বলছে, আমি কোরআন শরীফ ধরে বলতেছি, তুমি যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশে না আসো, আমাকে বিয়ে না করো, আমি আত্মহত্যা করবো, এই কোরআনের কসম। তখন সেদিন আমার খুব খটকা লাগে। তারপর আমি বিশ্বাস করি না, ছেলেরা বলে। সেদিন কি করলো, সে বলতেছে কি ভিডিও কলে দেখো আমি কি করতে পারি বলে হাত কাটে, এভাবে আমার সামনে ভিডিও কলে হাত কাটে। তো আমি তাড়াতাড়ি ওর মার কাছে ফোন দিই। মার নাম্বার ছিল, সবার নাম্বার আমার কাছে আছে, আত্মীয় স্বজন সবার নাম্বার, 100টা নাম্বার হবে কমপক্ষে। এমন কোনো ফ্যামিলির ওর আত্মীয় স্বজন নাই যে আমাকে চিনে না আর আমার নাম্বার ওদের কাছে নেই। সবার নাম্বার আমার কাছেও আছে, ওদের কাছেও আছে। তারপর আমি ভয় পাই, ওর আম্মুকে ফোন দিয়ে, আচ্ছা আন্টি ভাই তো হাট কাটছে, আপনারা একটু গিয়ে দেখেন। দেখে সে অজ্ঞান হয়ে গেছে, হসপিটালে ভর্তি করে। তো প্রত্যেকে ওর আম্মু আমাকে অনেক গিয়া দিচ্ছে, আমার ছেলের কিছু হলে তোমাকে ছাড়বো না। আব্বুর ওখানে, আব্বু বিল্ডিংয়ের কন্ট্যাক্ট নিয়ে মানুষ দেওয়া করায়। ওখানে প্রায় 30-40 জনের মতো লোক ছিল। ওখানে একজন লোক ওদের বাড়ির পাশে, আমি এই কথাগুলি শেয়ার করি মামাকে, মামা এরকম কথা। তো ছেলেটাকে মামা চিনে গেছে। তো প্রথমে আমি আব্বুকে বলিনি। তো ও যখন অজ্ঞান হয়ে যায়, তারপরে ওর মা বাবা আমাকে অনেক বকা দেয়, মা তুমি তোমার হাত পায়ে দড়ি, তুমি আমার ছেলেটার বাঁচা, মনে হয় তোমাকে মাইন্ড করো না, লজ্জাপর কিছু নেই, আমার ছেলে তোমাকে খুব পছন্দ করে, তুমি চলে আসো। আমি তো এখানে চলে যাচ্ছি, আমি কিভাবে যাবো? আমি দরকার হলো আমি টাকা দেবো তোমাকে, তুমি চলে আসো।
তখন আমি খুব চিন্তায় পড়ে যাই, আমি কী করবো? একটা ছেলে কোরআন শরীফ ধরে বলছে সে মরে যাবে, আর পৃথিবীতে এমন কোনো শপথ নাই যে ভাইয়া করে নাই। সব কিছু কোরআন দিয়া, মক্কা শরীফ নিয়া, পিছনে একটা মক্কা শরীফের পিকচার ছিল মসজিদে, ওইটা নিয়েও কসম করছে। কোরআন তো হাতে ছিলই তো ছিল, ওইটা নিয়ে কসম করে। তখন আমি চিন্তা পড়ে যাই, আমি কী করবো? পরে ভাবলাম আমি যে মালয়েশিয়া আসলাম, তো এখানে আমি হয়তো আব্বু আমাকে রোহিঙ্গা বিয়ে দেবে, আমার কিছু আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমেরিকা পাঠাবে, হয়তো আমি আমেরিকা আমার নিজের ইচ্ছে অনুযায়ী হাজব্যান্ডের সাথে কোনো পরামর্শ করে যাব। যদি আমি যাকে বিয়ে করি সে যদি আমাকে ভালো না বাসে, ঠিক না হয়, আমি টাকা পয়সা নিয়ে কী করব? না যাক, এই ছেলেটা মনে হয় আমাকে অনেক ভালোবাসে, আমি মনে হয় একে বিয়ে করলে আমার সুখী হবে, আমি টাকা পয়সা চাই না। আমি কাউকে বলি না, সেটা আমি মনে মনে একটু চিন্তা করি। কী করবো? সে আমি এমন সে কাজকর্ম করে না, 4 মাস পর্যন্ত কোনো কাজ করে না, আমি যেটা বলি সেটাই করে। আমি অনেক পরীক্ষা করি, এটা করো, কিন্তু সব কাজই করে। আগে মোবাইল ছিল না, ছোটো মোবাইল ছিল, তা বলে এক্ষুনি আজকের দিনের মতো অ্যান্ড্রয়েড সেট নাও, আমি ভিডিও কলে কথা বলতেছে, এই মতো কথা বলতেছে, আমি এত কল দিতে পারবো না, সিম আমার টাকা নাই। কলটা আমি দিতাম, আমার মিস কল দিত। তো তারপর সেদিন দিনে দিনে সে মোবাইল নেই, তা আমি যেটা বলি সেটাই করতেছে। সে বিশেষ ওর ফ্যামিলি মা আমাকে যে পাটা সামনে থাকলে মনে হয় পা ধরতো, এরকম অবস্থা। অনেক রিকোয়েস্ট করে, অনেক কান্নাকাটি করতেছে, সবাই আত্মীয় স্বজন সবাই, দুলাভাই ওদের সবাই জানে, সবাই আমাকে ফোন দেয়। মাঝে মাঝে ওরা নিজেরাই ফোন দিত, ডাইরেক্ট কল দিত। তো আমি কিছু না পেয়ে আমি আব্বুকে কথাটা শেয়ার করি। আব্বু, খুব নর্মালি বলি, আমি বলতেও সাহস পাচ্ছি না, আমি প্রথমেও বাংলাদেশে করব না, তো আমি বিয়ে করবো না, আমি দেশে চলে যাব। তখন তো আব্বু অনেক রেগে যায়, কী বলছিস আবার বল। আমি একটু আবার বলি, তখন আব্বু আমাকে অনেক লোহা নিয়ে মারছে, কিন্তু লোহা নিয়ে মাথার উপরে একবার মেরে ফেলবো বলে মারতে চাই। তো অনেকগুলো কাজের মানুষ তো আছে আব্বু ওখানে, এক বাসায় থাকে উপরতলা, তো ওরা আমার মারতে দেয় না, নিয়ে ফেলে হাতে লোহাটা। তো আমি আব্বুর সাথে আর কথা বলি না। তা আব্বু বলছিস কি, তোরে বিয়ে দেবো, আশা ছিল 2-3 মাস পরে বিয়ে দেবো, এখন তোর বিয়ে 3 দিনের ভিতর দেবো। তো আব্বুর ওখানে একটা কাজ করে, আব্বুর বয়সী, ওর ছেলে ফ্যামিলি ওখানেই থাকে, রোহিঙ্গা। বউ নাই, আন্টি নাই, ছেলে আছে 4-5টা। তো আমার আব্বু ও লোকটার সাথে বিয়ে ঠিক করে, ও লোকটার ছেলের সাথে, লোকটার সাথে বিয়ের কি করবে, স্বর্ণ সব কিছু করে ফেলে। তো আমি বললাম আমি তো থাকবো না। তখন আমার ব্লুটুথ দিয়ে সব সময় আমার লাইনে থাকতো, আব্বুর সাথে কী বলতেছি সব সে শুনতো, ব্লুটুথ কানে থাকতো, যেগুলি বলি সে সব কিছু কি শুনতো। তো একদিন আমি সবাইকে বলি, সবাই বাংলাদেশিও ছিল অনেকগুলো, আব্বুর কাছে যে লোকগুলি কাজ করতো অনেকে বাংলাদেশি ছিল আর অনেকে রোহিঙ্গাও ছিল। তো আমি বাংলাদেশি লোকদের সাথে শেয়ার করি, আঙ্কেল যে আপনারা আমাকে হেল্প করেন, আব্বুকে বুঝান, আমাকে দেশে পাঠিয়ে দিতে বলেন। হ্যাঁ, আব্বু আনছে আমাকে, ভালো কথা। কয়দিনের পর এটা? সেটা 3 মাসের পর মাত্র। হ্যাঁ, 3 মাসের। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর আমি বলি আমার তো আনছে, ঠিক আছে, টাকা দিয়া, এখন তো আমার ভিসা খরচ হয়ে গেছে, টাকাটা ফেরত হবে না, তো আমাকে 8 টাকা দিতে হবে না। আমি ছেলেটাকে বিয়ে করছি, ছেলেটা কিন্তু টাকাও চাইতেছে না,
ওই নিজে থেকে স্বর্ণ দিবি, এটা দিবি, সেই নিজে থেকে বলতেছে আমাকে আর টাকা দেওয়ার দরকার নাই। সে নাকি আমাকে এখান থেকে আরও বিমান টাকা দিয়া, টিকিটের টাকা দিয়ে নিয়ে যাবে ওই আব্বুকে শুধু আপনারা বলে না যে আমাকে যেন বাংলাদেশে যেতে দেয়। ওরা অনেক বুঝাইছে, আব্বু কারো কথা শুনে না। শেষ পর্যায়ে ওরা আমাকে একটা বুদ্ধি দেয়, তুমি যদি তোমার আব্বু পা ধরে কান্না করো তাহলে তোমাকে হয়তো যেতে দিতে পারে। তখন আব্বু চলে যেতেছে, আমি রাস্তার মাঝখানে, দরজাটা একটা মেন রোডে ছিল আমাদের বাসাটা ওখানে মালয়েশিয়াতে। আমি আব্বুর গিয়ে পা ধরি, তো আব্বুকে এভাবে পাটা ধরি আব্বু হাঁটার সময়। তো আব্বু আমার হাতটা না তুলে অনেক জোরে স্পিডে হেঁটে যায়, আমি মাটিতে পড়ে যাই। ও আচ্ছা, মাটিতে পড়ে যায়। আব্বু যে আমার যে পা ধরছি আমি বাংলাদেশে যাবো এই বলে কান্না করার পরে এসে আব্বু এমন স্পিডে গাড়ি চালায় 160 ডিগ্রি, এমন সামনে কিছু আসলে গাড়ি তারা আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এমন স্পিডে গাড়ি চালিয়ে যায়। আমার কোনো কথাই শুনে না। অনেক লোকে বলে দাঁড়ান ভাই দাঁড়ান, কেউ কারো কথা শুনে না ভাই। আব্বু চলে যায়। তখন আমি বলি কি আমি মরে যাব। ও যে অনেক কাজের মানুষ ছিল, ওদের সামনে বলে আমি মরে যাব। ওরা ফোন দিয়ে আব্বুকে বলে তোমার মেয়ে তো পাগলামি করতেছে, দেশে যেতে দাও, ও যাকে পছন্দ করে তুমি তাকে বিয়ে দিয়ে দাও। তা বলে ও আচ্ছা ওই মরে যাবে, তাহলে তোমরা যখন বাসায় আসো না, বাহির দিয়ে দরজা লক করে চলে আসো, ওই মরার যেন সুযোগ হয়, সুবিধা হয়। আবার যদি তোমরা থাকলে হয়তো মরতে পারবে না। এটা কিন্তু লাউড স্পিকার আমি নিজে সরাসরি শুনি, খুব কষ্ট পাই। তখন আমি বলছি তার তো কোনো কাজ হবে না, কি করব। তখন 3 মাসের পরে আমার ভিসার ডেট চলে যায়। তখন আমার চাবি গাড়ি টাড়ি নিয়ে ফেলে, বাইক নিয়ে ফেলে। তো মালিক নামে একটা ছেলে ছিল আমাদের পাশাপাশি বাড়ি, তো তারও বাইক ছিল। ভাইয়া আমাকে আপনার গাড়িটা একটু দিবেন। বলছে তোমার আব্বু যদি বকাতে গাড়ি নিয়ে কী করবো, আমি একটু কাজে যাবো, মার্কেটে যাবো, মাইডি নেই। বলছে না আমি অনেক রিকোয়েস্ট করতে থেকে বাইকটা নিই, বাইক নিয়ে লোকেশন ট্র্যাক করে আমি ইমিগ্রেশনে যাই। গিয়ে আমি ফিঙ্গার দিই, নিজে চুরি করে ফিঙ্গার দিই। তখন ডিসেম্বরে একটা সুযোগ দিয়েছিল 2019 সালে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী 700 টাকা ইমিগ্রেশনে দিয়া টিকিট করে চলে আসতে পারবে। তখন আমি 700 টাকা দিয়া ফিঙ্গারটা দিই, বাসায় চলে আসতে দেখি আব্বু দরজার সামনে বসে আছে। তো আমি বলি তুমি কই গেছিলা ইমিগ্রেশনে? আব্বু নিজে থেকে বলে তুমি ইমিগ্রেশনে গেছিলা? তো আমি চুপ করে থাকি। তুমি যতই যাও না কেন, তুমি যদি এখান থেকে বাংলাদেশে যাও তোমার লাশ ছাড়া তুমি জীবিত যাইতে পারবে না। এই কথা শোনার পরে বলি না আমি ইমিগ্রেশনে যাইনি। তখন আমি ইমিগ্রেশনে গেছিলাম সত্যি ফিঙ্গার তো দিয়ে ফেলছি। আর দেখতেছি তো আব্বু তো এত করে কান্না করলাম, এত কিছু বুঝালাম, আমাকে টাকা দেওয়া লাগবে না, আমি নিজে থেকে যাব, কিন্তু আব্বু কোনো কথাই শুনতেছে না। তখন আমি যে ইমিগ্রেশনে কিন্তু টিকিট শু করলেই ফিঙ্গারটা দেওয়া যায়। আমার একটা আত্মীয় ছিল কুয়ালালামপুরে, ওর ফ্যামিলি সহ থাকে। তো ওর থেকে ফোনে যোগাযোগ করে আমি একটা টিকিট নিয়ে ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গারটা দিই। টিকিট ছাড়া কিন্তু ফিঙ্গার হয় না। তো টিকিটের ডেট ছিল জানুয়ারির 8 তারিখ, স্পেশাল পাসের ডেট ছিল 2 সপ্তাহ। মানে ফিঙ্গারটা দেওয়ার পর আমি 2 সপ্তাহ থাকতে পারবো মালয়েশিয়ায় ফ্রিভাবে, বৈধভাবে। 2 সপ্তাহ পরে আমি আবার অবৈধ হয়ে যাব। আমার একটা স্পেশাল পাস দেই। তখন আমি রাতে কি করি, কাউকে না জানি আমি গ্র্যাব বুকিং করি। তো আমি ব্যাগ ট্যাগ নিয়ে চুরি করে ওখান থেকে কতবার বাস স্টেশনে যাই, টিকিট করে আমি কুয়ালালামপুর চলে আসি। তারপর চলে আসার পরে সবাই আমাকে খুঁজতেছে, আব্বু অজ্ঞান হয়ে গেছে, আব্বুকে হসপিটালে ভর্তি করায়। সেদিন আমি কারোর সাথে যোগাযোগ করি না। পরের দিন তো যেখানে আমাকে টিকিট দিয়েছিল আমার আত্মীয়, সে টিকিটের টিকিট কাউন্টার নিজস্ব টিকিট বিক্রি করে। তো আরেকটা ওর বাসা আরেকটা লোক, ওর ফ্যামিলি আছে, ওর রুম একটা আবার রুম পরে আছে বলে রুমটা ভাড়া দেই, ওর ভাড়া হিসাবে থাকে। তো আমি ওখানে চলে আসার পরে আমি কাউকে কিছু জানাই না। আব্বু আমাকে ফোন দেয়, আমি ভিডিও কল দেই। আমি ভিডিও কলে দেখতে পাই আব্বুর অক্সিজেন লাগানো। আমি স্ক্রিনশট দিয়ে ফিকও তুলি আমি কয়েকটা কে দেখানোর জন্য। অনেক কান্না করে বলছে তুমি ভুল করতেছো, তুমি আমার আগে কিন্তু পৃথিবীতে আসো না, আমি তোমার আগে আছি। আমি জানি ওই ছেলেটা তোমাকে বিয়ে করবে না, হয়তো কোনো কিছু লোভে হয়তো নিয়ে যাইতেছে তোমাকে, হয়তো। আমি বললাম না, আমাকে কোনো কিছু লোভ করতেছে না, সে আমাকে পছন্দ করে। বলে তুমি বুঝতেছো না, অতিরিক্ত সে বায়াস আমাকে এমন দেখেছো, অতিরিক্ত। সে একটা দিনে ঘুমাইতো না, অতিরিক্ত হাত কাটতো, বিষ দেখাইতো, এটা দেখাইতো। ওর মা বাবার প্রতি আমি বেশি ছিলাম, মা ছাড়া আমাকে কথাও বলতো না। তারপরে আব্বু আমাকে ভিডিও কল দিয়ে অনেক কান্না করে। সেদিন আমার বুকটা ফেটে যায়। তো বলে কি আমার মা বাপ তো নাই, আব্বু বলে তুই
সবার ছোট, তোকে আমি খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসি, তুই প্রথমেও বিয়ে করবি না বলে তোর ভাই এই উল্টাপাল্টা তোকে বকা দিছি, পরে মেয়ে তুই আমার সন্তান, কী করবো, আমি তোকে নিয়ে আসলাম, তুই যে এত বড় যে আমাকে সবার সামনে মান সম্মান ক্ষতি করবি। তো এখানে অনেকগুলো আমার কাজের লোক আছে, প্রায় 30-40 জন মতো, সবাই জানে মেয়ে পালিয়ে গেছে, কি কারোর সাথে পালিয়ে গেছে না কারোর জন্য চলে গেছে কেউ বুঝতেছে না। আমি তো জানি তুমি কি জন্য গেছো, তো কেউ অনেকে খারাপ মনে করতেছে। আমি বললাম হ্যাঁ আমি পালিয়ে আইছি, আমি কারোর সাথে আসিনি, আমি বাংলাদেশে যাব, আমি ওই ছেলেটারে বিয়ে করব। আব্বু বলে যে না এখনও ভুল করতেছো, তুমি এখনও চলে আসো। আমি যাব না। তো আব্বু বলতেছে কি, অনেক রাগ করে, অনেক অনেক বুঝায় আমাকে, আমি অনেক কষ্ট লাগে আব্বুর জন্য, কিন্তু আমি ভাবলাম কি আমি যদি দেশে চলে যাই, হয়তো বিয়ে শাদী হয়, বাচ্চা কাচ্চা হয়, তাহলে আব্বু মেনে নেবে। আমি তো আর অন্যায় কিছু করতেছি না, বিয়েই তো করতেছি। রাইট। এইটা বলে আমি আব্বুর কাছে যাই না, কিন্তু আমার মন চাইতেছে একবার আব্বুর কাছে যাই, আরেকবার সাদেকের কাছে যাই। কিন্তু ওই সময় আমিও শপথ করছি এর সাথে, ঠিক আছে তুমি যখন আমাকে এত পছন্দ করো, আমার জন্য জীবন দিতে পারো, একটা ছেলে আমার জন্য জীবন দিতে পারে, তাহলে আমি ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। ওকে। আমিও প্রমিস করি, ওয়াদা করি আমি তোমাকে বিয়ে করবো, কাউকে বিয়ে করবো না, আমি বাংলাদেশে আসি। ঠিক আছে আসো। আব্বুর কাছে যাই না। তো আমার টিকিটের ডেট ছিল জানুয়ারির 8 তারিখ। 8 তারিখ পর্যন্ত আমি অপেক্ষা করি, এখানে ছিলাম, কে এইসব জানাই, তুমি কী বিষয় নিয়ে বাংলাদেশে যাচ্ছ, সব কিছু জানাই আমি। জানানোর পরে ওরাও নিষেধ করে আমাকে, তুমি যেও না, একটা অপরিচিত মানুষ। ওটা পরে আবার পরিচয় হয়ে গেছে, ওটা আমাদের বাড়ির কাছাকাছি ছিল, ওদের বাড়ি গোড়াঘাটা ছিল। গোড়াঘাটে কী যেন গোড়াঘাটা ছাদ। তো আমি তো কাছাকাছি ওদের সম্পর্কে চিনি, কিন্তু হ্যাঁ ও কিন্তু জাহাজে জব করে, বোটে, জাহাজ সাগরে যে মাছ মারে জব করে। ওর বাইরে বোটে যায়, ওর বাবাও বোটে যায় সাগরে, ওর ফ্যামিলি নর্মাল ফ্যামিলি কোনো রকম চলে, সে তো আমাকে শেয়ার করছে, আমি সমস্যা নাই। এ বললে আমি টিকিটটা আমার জানুয়ারি, তো আমি ফ্লাইট আসবো, ঠিক এয়ারপোর্টে আসি, এসে দেখি আমার টিকিট ক্যান্সেল হয়ে যায়। তো আমি একটু ফিঙ্গার দিতে 700 টাকা দিছি, টিকিটের দাম গেছে 1500 টাকা। আমার যেগুলো ছিল, আমার আব্বু যেই টাকাগুলো দিত কলেজের জন্য, আমি যখন বাইর হইতাম বাইক নিয়ে, তখন আমার 50-100 টাকা যেগুলো দিত, সেগুলো আমি ব্রেকে ও কিছু কিছু জমাইয়া এগুলি করছি। তো আমারটা 8 টাকা নাই। তো আমি বল এরকম বিষয়, আমার টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, সে বিশ্বাস করে না। তো আমি খুব বলি ঠিক আছে এখন কি করব। তো দুলুভাই আমি দুলুভাইয়ের সাথে বাপুর সাথে এগুলি শেয়ার করি, সবাই জানে। তো দুলুভাই বলতেছে তুমি একে নিয়ে যাও মালয়েশিয়াতে, তুমি এসো না, আসলে দেশে এসে কি করবা, তোমার ভাইও তোমার প্রতি নাই, তোমার আব্বুও তোমার প্রতি নাই, তুমি যদি একে মালয়েশিয়া নিয়ে গিয়ে যদি কোনো একটা জব টপ করে, তাহলে দুইজনই সেটেল হতে পারবা। রাইট। তো বলে কি ঠিক আছে আমার কাছে অনেক লোকের দরকার, তো তুমিও আমার কাছে তোমাকে চাকরি দিব, তোমার ওই কেউ দিব। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার। শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611
904 ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তাই চাকরি দিবে বলে আর টিকিটের সূত্র আমাকে শেখায়, সূত্রগুলো আমার শেখায় কীভাবে টিকিট করতে হয়, ক্যান্সেল করতে হয়, এগুলো আমি ভাই আমাকে এগুলি শেখায়, ওর কাছে জব দিবে টিকিট কাটার বিষয় নিয়ে। আমি এগুলি শিখি, কমপ্লিট করার পরে কে বলি তুমি একটা পাসপোর্ট করো, তুমি কিছু টাকা দিও। আমার একটা ডিপিএস ছিল, আব্বু ছোটোবেলা আমার একটা ডিপিএস ছিল, ডিপিএসটা ভাঙবো, কীভাবে ভাঙা যায় সেটা কিন্তু আমি জানতাম না। আমি বললাম আমি ভাঙবো, তোমাকে টাকাগুলি দিব, তুমি কিছুটা টাকা জোগাড় করো, আমি তোমাকে 70% দেবো, তুমি অল্প, প্রথমে আমি 50-50 দেবো বলছি। সে বলে আমার হাতে একটা টাকাও নাই, তুমি তো আমার বারণ করছো কাজে নেওয়ার জন্য, আমি কোনো কাজও করি না, তো আমার হাতে তো এখন টাকা না, আমি কীভাবে দেবো? আমি ঠিক আছে তুমি আজ থেকে কাজ করো, সমস্যা নাই, আমাকে তেমন সময় দিতে হবে না, আমি ঠিক আছে, আমি টাইম মতো চলে আসতে তো এখন পারতেছি না, তুমি পাসপোর্টটা করো, তারপরে তোমাকে এখানে নিয়ে আসবো। বলছি ঠিক আছে। আমিও প্রথমে বলছি কি সে টাকা দিবে বলছে, আমি 50%, সেও অর্ধেক। পাসপোর্ট করার পরে বলে কি আমার হাতে এখন 1 টাকাও নাই। এই পাসপোর্ট বানানোর আগে আমি এই যে সাথে যেখানে ছিলাম তার সাথে শেয়ার করি যে এরকম এখানে চলে আসতে চাই, তো আমি কী করবো? বলছে ওর কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? আমি বললাম হ্যাঁ আছে। সে বলছে তো ব্যাংক স্টেটমেন্ট দিতে পারলে সহজভাবে ট্যুরিস্ট হিসাবে মালয়েশিয়া ঢোকা যাবে। তো আমি বলি তোমার ব্যাংক স্টেটমেন্ট দাও। বলছে আমি এটা কী জিনিস আমি চিনি না। আমার না চিনলে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও, আমি একটু দেখি, কথাবার্তা বলি, তোমার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা দেখি। সে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দেয়, কিন্তু ব্যাংকে কিন্তু আরেকজনের অ্যাকাউন্ট চেক করা যায় না, অ্যামাউন্ট বলে না। তো আমার আত্মীয়, আমার একটা দাদা ছিল ব্যাংকে, চিটাগং, তাকে এখন ট্রান্সফার হয়েছে মহেশখালী থেকে, সে মানে বলে। তো আমি তার থেকে জিজ্ঞেস করি এরকমের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেখেন তো অ্যাকাউন্টটা চালু আছে কিনা, লেনদেন আছে কিনা। বলছে না, এটা তো 5 বছর হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে অলরেডি, কোনো লেনদেনও হয়নি, প্রথম থেকে সে অ্যাকাউন্ট অন করছে ঠিকই, কিন্তু লেনদেন হয়নি। তো আমি বলি কী ব্যাপার, মিথ্যা বললা কেন, তোমার অ্যাকাউন্টে তো কোনো লেনদেনও নাই, অলরেডি বন্ধ। সে বলে আমার সাথে রাগ করে গরম হয়ে যায়, বলছে আছে আমার আরেকটা আছে। আচ্ছা যাই হোক, আমি তোমাকে টাকা দিতে পারলেই তো হলো। তো আমি এই বিষয় নিয়ে নিজেকে মালয়েশিয়া আনার ব্যাপারে বলছিলেন, তার তো এখন অ্যাকাউন্ট ক্লোজ, এখন কি করা যাবে? যে অ্যাকাউন্ট ক্লোজ হলে স্টেটমেন্ট ছাড়া ট্যুরিস্ট হিসাবে ঢোকা যাবে না মালয়েশিয়ায়। তাহলে এখন তুমি মিথ্যা কথা বললা, আমিও দেশে আর যেতে পারতেছি না, আমি অবৈধ হয়ে গেলাম, আবার জানুয়ারি শেষ হয়ে গেল, স্পেশাল পাসের ডেটও শেষ, এখন কি করবা? তুমি এখানে আসার চেষ্টা করো, ট্যুরিস্ট হিসেবে না হোক যেভাবে আসতে পারো, আমি তোমাকে হেল্প করব। সে বলে কি আমি এখন আর যাবো না মালয়েশিয়ায়, তুমি বাংলাদেশে চলে আসো, মন না চাইলে এসো না। তাহলে কী বলে, এখন আমি আব্বুর কাছ থেকে চলে আসলাম, ভাইয়ের কাছ থেকে চলে আসলাম, আমি কীভাবে আব্বুর কাছে ফেরত যাবো? তাহলে তুমি চলে আসো দেশে। ঠিক আছে, মানে সে অনেক রিকোয়েস্ট করতেছে, না আসলে মরে যাব। একবার বলে কি এসো না, আবার বলে কান্না করে হাত কাটে। সেটা আমি হাত যে কাটছে ভিডিও করে, আমার ভিডিও কলে হাত কাটে নাই, আরেকদিন ভিডিও হাত নিচে প্লেট দিয়া উপরে হাত দিয়া ব্লেড দিয়া খাইটা রক্ত জড়াই আমাকে একটা ভিডিও পাঠায়, সেটা আমি এদেরকে দেখাই। ওরা বলে না ঠিক আছে তুমি চলে যাও, চলে যেতে হলে এখন তখন মার্চ, এই বছরের মার্চ, জানুয়ারিতে আমি আসতে পারিনি, কথাবার্তা ওই ভিসা পাসপোর্ট করাইছে, এরকম করতে করতে 2 মাস চলে যায়। মার্চের মধ্যে তো লকডাউন, পুরা পৃথিবী লকডাউন। তো আমি বললাম কিন্তু লকডাউন, তো বলে কি তুমি বেশি জানো না আমি বেশি জানি? এখন তুমি যদি নিজে থেকে যদি ইমিগ্রেশনে গিয়ে কিছু টাকা জরিমানা দাও, মালাই রিঙ্গিত 3000 রিঙ্গিত, তাহলে তোমাকে আরেকটা নতুন করে ছপ দিবে শিল, তাহলে ওইটা নিয়ে তুমি দেশে যেতে পারবা। তুমি নিজের থেকে স্যালেন্ডার করলে তোমাকে অ্যারেস্ট করবো না। তো আর আমি কারোর সাথে এটা নিয়ে কোনো যোগাযোগ করি নাই, কারো থেকে জানতে চাইনি, আমি গেলাম সোজা ওদের কথায়। মানে আমাকে ইমিগ্রেশনে নিয়ে যায় ওর গাড়ি নিয়ে। ওখানে যাওয়ার পরে তো আমি মালাই কথা বুঝি না, আমি মালাই কথা কিছুই জানি না আসলে। এখন মোটামুটি কিছুটা জানি, তখন আমি কিছুই জানতাম না মালাই কথা। তো আমি গিয়ে জিজ্ঞেস করি কী ব্যাপার, পুলিশ থেকে জিজ্ঞেস করি কী সমস্যা, যে না আমার টিকিট ক্যান্সেল হয়ে গেল, আমি যেতে পারলাম না, আমি জানি না কী সমস্যা হয়েছে আমার টিকিটে। সে বলে কি আচ্ছা সমস্যা নাই, তুমি টিকিট টাকা দিলেই তুমি যেতে পারবা। টাকা দিলেও কিন্তু এই মুহূর্তে যাওয়া সম্ভব না, বাংলাদেশ ফ্লাইট বন্ধ, কোনো ফ্লাইট নেই। তো আমি কী করবো? বলছে লকআপে থাকো, 2 সপ্তাহ লকআপে থাকো, বাংলাদেশ ফ্লাইট করলে তুমি চলে যাও। তখন আমি লকআপে থাকি, আমাকে লকআপ 2 সপ্তাহ বলে আমাকে লকআপে নিয়ে যায়। লকআপে যে এত কষ্ট, মালয়েশিয়া জেলখানা কাকে বলে, একদম কাছে, অনেক ঠান্ডা কাকে বলে, একদম ডিপ ফ্রিজ,
আর বলার মতো ভাষা নাই। যারা মালয়েশিয়া লক আপে আছে ওটা ফুত্রা যাইয়া ইমিগ্রেশন, যারা আছে তারা হয়তো বুঝবে। ওরা মালয়েশিয়াতে অনেক লোকে তো আছে বাংলাদেশি, হাজার হাজার। অনেক ঠান্ডা, খাবারগুলো অনেক সময় গন্ধ, অনেক 3-4টা মাস আমি অসুস্থ ছিলাম। আচ্ছা, আমি ওদের বলি, পুলিশকে বলি প্লিজ আমাকে একটু ওষুধ দেন, মেডিসিন দেন, আমি অসুস্থ। আপনি তো ইচ্ছা করে কাজটা করেছেন, তাহলে আপনাকে সাপোর্টটা দেয়নি ওরা? খারাপ। আপনি যে পুলিশের কাছে ধরা দিলেন, আপনার অপরাধটা কি ছিল? আপনি তো ইচ্ছা করে ধরা দিয়েছেন। ইচ্ছে করে ধরা দিয়েছি, আমার অপরাধ কোনো কিছু নাই। অপরাধ ওই যে বাংলাদেশ ফ্লাইট বন্ধ, এই জন্য আসতে পারিনি আমি। আমাকে আর এই করোনার সময় 3 মাস আপনাকে ওইখানে 4 মাস পর্যন্ত। আচ্ছা, তারপর আমাকে পুলিশে যখন কিছুই বলে না, বলছে তুমি একটা টিকিট নিয়ে আসো। আমি তো হ্যাঁ বলেই গেছি ভাইয়া। প্রথমে ইমিগ্রেশন যাওয়ার পরে গিয়ে বলে কি তুমি যদি টাকা জরিমানা দাও দেশে যেতে পারবা, তুমি টিকিট নিয়ে আসো। তখন আমি কে ফোন দিই যে আমাকে ইমিগ্রেশনে পাঠায়, তুমি বাংলাদেশে যেতে পারবা। একটা মালিন্ডা একটা এয়ারলাইন্স আছে, মালিন্ডা একটা ফ্লাইট আছে, তুমি ওই মালিন্ডা ফ্লাইটে তুমি বাংলাদেশে যেতে পারবা 22 তারিখ, মার্চের 22 তারিখ। তো আমি ওখানে গিয়ে পুলিশে যখন বলে তুমি টিকিট আনতে পারলে 3,000 রিঙ্গিট দিলে তুমি যেতে পারবা। তো আমি টিকিটের জন্য ওই তো টিকিটের কাজ করে আমি ওকে ফোন দিই, ভাই আমাকে একটা টিকিট দিন, এখন টিকিট দিলে আমি যেতে পারবো। পুলিশে আমাকে বলছে যাওয়া যাবে। তখন সে ওই মুহূর্তে বলে কি এখন তো ওই ফ্লাইটটা নাই। সকালবেলায় তার সাথে কথা বলে গেছি, 1 ঘন্টা পর আমি তাকে ফোন দিয়েছি। সে বলে কি এখন ফ্লাইট বন্ধ হয়ে গেছে। তো আপনি যে বললেন যে ফ্লাইট আছে 1 ঘন্টা আগে, যে আপনি আমাকে কেন পাঠাইলেন না? বলছি নাই বলে লাইনটা কেটে দেয়। তো পুলিশ বলে কি আমি জানি এখন কোনো ফ্লাইট নাই, তারপর তুমি যখন এখানে আসলা এই জন্য তোমার দিয়ে ইয়া করলাম, এখন ফ্লাইট নাই। তারপরে আমাকে হ্যান্ডকাপ লাগাই, ওরা ডকুমেন্টস আমার একটা ফর্ম দিয়ে ওটা ফিল আপ করে কেন আসছি, কী জন্য গেলাম, এগুলি আর কি, কে আছে ফিল আপ করার পরে ওই ফর্মটা নিয়ে নেই। আমার সব মোবাইল আমার থেকে নেয়, মোবাইলটা হাতে নিয়ে একটা সামনের ক্যামেরা দিয়ে আমি একটা ফিক তুলে পাঠাই। ওরা SMS করিয়ে বলি, ফোনে কথা বলতে পারতেছি না। এই ছবিটা পাঠানোর কারণে যে না আপনি সত্যি হ্যাঁ সত্যি আমি ফোনে ভয়েস দিয়ে বলছি আমাকে অ্যারেস্ট করে ফেলছে। এর আগে তো এর সাথে যোগাযোগ করে গেছি আমি ইমিগ্রেশন, আমি বলে আমার জন্য দোয়া করো, যদি বাইসেন্সলি যদি আমাকে ধরে ফেলে কোনো প্রকারে আমার জন্য 3টা মাস অপেক্ষা করো। মালয়েশিয়াতে 3-6 মাসের উপরে কোনো জেল হবে না মেয়েদের জন্য। আমার তো তেমন অপরাধ নাই, আমি তো কোনো অপরাধ করিনি। তুমি আমাকে যদি অ্যারেস্টও করে তুমি 3 মাস থেকে 6 মাস পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো, আমি সত্যি বাংলাদেশ চলে আসবো। তখন বাবা কোথায়? তখন কেলান্তানি, আমার যেখানে থাকে তখন মালয়েশিয়াতে আছে কেলান্তানি। এটা কুয়ালালামপুর থেকে প্রায় 10 ঘন্টার রাস্তা কেলান্তানিটা। আপনি শুধুমাত্র এই জেলে যাচ্ছেন, বাংলাদেশে ফিরবেন সে কারণে, এবং বাংলাদেশে ফেলে মালয়েশিয়াতে কিন্তু আমি ইমিগ্রেশনে যাওয়ার আগেও আব্বুকে ফোন দিছিলাম। বলেন তারপর? তো আমি ইমিগ্রেশনে যাচ্ছি, আমার হাতে টাকা পয়সা তেমন নাই। সেই সময় বলে কি তুমি চলে আসো। আমি বললাম যাবো না গেলে যাও, তোমার ইচ্ছে, তুমি যেটা ভালো মনে হয় সেটা করো, কিন্তু তুমি যদি বাংলাদেশে যাও শপথ করে অনেক বড় ইয়া করে বলে কি মরা মায়ের কসম নিয়ে আমি তোমাকে পরিচয় দেবো না, তুমি আমার সামনে মরে গেলেও আমি তোমাকে দেখবো না। তখন আমি লাইনটা কেটে দিই, আমি ইমিগ্রেশনে যাই, পুলিশে অ্যারেস্ট করে সেটা জানাই। বিশ্বাস করবে না বলে আমি এইভাবে ফিক তুলে হ্যান্ডকাপ সহ আমি এটা ফিক দিই। সে অনেক আফসোস করে, মানে দোয়া আমার জন্য খুব কান্না করে। তখন বয়সের মাধ্যমে কান্না করে বয়স দেয় আমাকে। তখন আমি তো লকআপে চলে যাই, তার সাথে আমার আর যোগাযোগ নেই। এমন সময় যে আমি যে বয়স পাঠাচ্ছি, একটা অফিসার মেয়ে এসে মহিলা এসে আমার থেকে মোবাইলটা নিয়ে যায়। আমি কিন্তু নেট অফ করতে পারি না, আমি অনলাইন অফ করতে পারি না, মোবাইলটা আমার হাত থেকে নিয়ে যায়, ব্যাগ সহ সব কিছু নিয়ে যায়। নেট অন ছিল সেটা সত্য, নেট অন থাকার পর মোবাইলটা নিয়ে যায়, সব কিছু নিয়ে যায়, আমার মাথার একটা ব্যান্ড পর্যন্ত নিয়ে যায়, কিচ্ছু দেয় না। আন্টি সব কিছু খুলে নেই, কিচ্ছু নাই। তো পর মোবাইল টোবাইল দেয় না, তবে লকআপে থাকে। আমাকে বলছে 2 সপ্তাহ পরে বাংলাদেশ ফ্লাইট হয়তো খুলবে, তুমি 2 সপ্তাহ পরে চলে যেতে পারবা। পুলিশে বলে আমাকে, পুলিশ এই কথাই বলে। আমি 2 সপ্তাহের জন্য অপেক্ষা করি। তারপর আমি ওদেরকে বলি আমাকে একটা মোবাইল দেন, আমার ফ্যামিলি কেউ জানে না, আমি একটা আমার ভাইয়ের কাছে ফোন দিব। কিন্তু না, এখানে কোনো সিস্টেম নাই, কেউ দেয় না। আমি দেবো, আমি বলছি আমি আইপিআই মানি, আমি বলি আমি টাকা দেবো, তারপর আমাকে একটা মোবাইল দেন, আমি 1 মিনিট শুধু অনলি 1 মিনিট কথা বলবো। ওরা আমার কথা শুনে না। তারপরে 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ তা আমি জিজ্ঞেস করলাম পুলিশ থেকে কি ব্যাপার, 1 সপ্তাহ তো হয়ে গেল, বাংলাদেশ ফ্লাইট কি খোলে নাই? বলছেন না। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস চলে যায়। অনেক কষ্ট ভাইয়া, জেল কেন কষ্ট কাকে বলে, ওটা তো জেল না, লকআপ। জানি না জেল কেন আরও কতটুকু কষ্ট হবে, কিন্তু
এক জামাই যে গোসল করে ভিজা কাপড়, ওইটা পরতে হয়, ভিজা কাপড়। তার ফ্লোরের মধ্যে শুইতে ঘুমাইতে হয়। আর ঠান্ডা কাকে বলে, ঠান্ডার কোনো তুলনা দেওয়ার কোনো বাসা নেই। খাবার নিয়ে সমস্যা হতো না, আমি তো এমনি ভাত একটু কম খাইতাম, নাস্তা দিত, আপেল টাপেল দিত, পাউরুটি দিত, এগুলি খাইয়ে থাকতাম। 3-4টা মাস আমি একবারও ভাত খাইনি, কেন আমি এমনিতেও ভাত কম খাইতাম। ওইগুলি মালয়েশিয়ার খাবার বাংলাদেশের খাবার এক না, ওরা চিনি দিয়া খাবারগুলি করে, মরিচ দেয় না, ওরা চিনি দিয়া খায় মালয়েশিয়ায়। আর তরকারিতে কোনো হলুদও দেয় না তেমন, শুকনা মানে এগুলি দেখলে গন্ধ মনে হয়, দেখতেও ভালো লাগে না। ভাত খাইনি 3-4টা মাস আমি, ভাত শুধু রুটি খাইয়াছিলাম। ওরা খাওয়ার জন্য পুলিশেরা বলতো না খাইলে মারবো, অনেক বকা দিত, তারপর আমি চুরি করে ফেলে দিতাম। আচ্ছা, তারপরে কষ্ট করে 3 মাস পার হলো, কিন্তু আমার ফ্যামিলিতে কেউ জানে না যে আমি জেলে আমাকে অ্যারেস্ট করছে। আপনার খোঁজই করেনি, বাবা খোঁজই করেনি? না, করে নাই। তো আমি যে আমার সাথে ইমিগ্রেশন আসছিল সুলাইমান, তাকে দিয়ে বলে আমার আব্বুকে বললেন যে আমি এখানে আটকে গেছি। সে নাকি বলে আমার আব্বুকে এই কথাটা বলার পরে রাসু তো আটকে গেছে ইমিগ্রেশনে, এখন কি করবেন? তখন আব্বু বলে আলহামদুলিল্লাহ, এটা তো আমি চাইছিলাম। আব্বু এই কথাটা বলে ফোনটা কেটে দেয়। সে আমাকে বলে আর কি, আমি তো জানি না, ওই কথাটাই বলে আমাকে। তো আমি 4 মাস পর্যন্ত জিয়ালা থাকা অবস্থায় কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তো আমি একটা অফিসারকে বলি যে আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, কেউ তো জানে না আমার ফ্যামিলির, আমি এখানে লক আপে আছি, আমি একটু কথা বলবো। যে ফোন দেই, আমার সাথে দেখা করতে যাই, গিয়ে বলে কি যে আমি যে লক আপে, আমার ফ্যামিলিতে কেউ জানে? বলছে হ্যাঁ তোমার দুলোভাই জানে। তো এখন টাকার বিষয় নিয়ে কে টাকা দিবে আমাকে? বলছে তোমার দুলোভাই তো আমাকে টাকা দিচ্ছে না তোমার অনুমতি ছাড়া, তুমি যে জেলখানা লক আপে পড়ছো, আটকাইছে, সেটা তোমার দুলোভাই জানে না, তোমার দুলোভাইকে বলো টাকা দিতে। তখন আমি দুলোভাইকে ফোন করি, দুলোভাইকে বলি মানে টাকা দেন, টিকিটের যত টাকা লাগে আপনি দিয়ে। তো আমি জিজ্ঞেস করলাম কত টাকা? 1800 রিঙ্গিট মালয়েশিয়ান। এমনি স্বাভাবিক টিকিট 1800-1200 দিলে পাই। তো লকডাউনের জন্য একটু বেড়ে গেছে আর কি, বিমান চলাচল নেই। বলছে ঠিক আছে, আগস্টের 6 তারিখে বিমান করবে বাংলাদেশে, আগস্টের পরে তুমি বাংলাদেশে যেতে পারবে। আমি বললাম ঠিক আছে। 1800 টাকা হলে দুলাভাইকে বলছে 1800 টাকা না, আপনি 200 টাকা 2000 টাকা দিয়ে রিঙ্গিট টাকা। হয়তো 1800 টাকা দিলে তো হয়তো পুরো 1800 টাকা পাবে না, তো ব্যাট কাটবে। 2000 টাকা দেই আমি। তো এরপরে তো চলে যায় আমার মতো, আমি লকআপে চলে যাই, আর যোগাযোগ নেই। টাকা দিতে বলছি আমি। তো দুলোভাই থেকে নাকি প্রথমে 2000 টাকা নিছে, পরে বলছে কি রাসুরও তো মেডিকেল করতে হবে, করোনা টেস্ট করতে হবে, ওখানেও আরও 2000 টাকা দরকার। এই বলে দুলোভাই 1000 টাকা দেয় ওকে করোনা টেস্টের জন্য। আর বলতেছে কি গাড়ি ভাড়া অনেক আছে ওখানে। কুয়ালালামপুর, আমি ছিলাম ফান্ডানিন্ডা থেকে ক্যালসিসের কাছাকাছি আর কি, মেন টাউনের কাছাকাছি। ওখান থেকে ফুত্রা যে ইমিগ্রেশনে যেতে গ্র্যাবে 100 টাকা নেয়, সেটা আমি জানি। 100 থেকে 80 টাকা নেয় গ্র্যাবে। তো বলছে গ্র্যাব নিয়ে গেলে, ও তো গাড়ি আছে, ও তো গ্র্যাবের দরকার নাই, সে গাড়ির ভাড়ার কথা বলে সে টাকাটা নেয়। আমাকে মেডিকেল করতে হবে বলে আরও 1000 টাকা বাড়িয়ে নেয়। নেওয়ার পরে তো আমাকে টিকিট করে। তো আমি যে ওখানে ছিলাম, আমার 3টা লাখের ছিল, যে আমি শুধু 1 জোড়া কাপড় পরে হ্যান্ডব্যাগটা নিয়ে আমি ইমিগ্রেশনে গেছিলাম। আমার ব্যাগ ট্যাগ সব ওই যে আমি যেখানে ছিলাম বাসায় ছিল। সেখানে আমি যখন দাখিল পরীক্ষায় যখন এ গ্রেড 4.50 এ গ্রেড পেয়েছি, তখন আমাকে একটা খুশি হয়ে আমার আব্বু একটা চেন দিছিল। চেন ব্রেসলেট আন্টি প্রায় 2 ভরির কাছাকাছি আছে। কাপড় চোপড়, যে বাংলাদেশে চলে যাব আমি কিছু পাতলা কয়েকটা কম্বল নিই, আর কিছু কসমেটিকের জিনিস। বোনারা আমাকে কসমেটিকের কথা বলে, আমি এদের জন্য কিছু জিনিসপাতি কিনি। সব কিছু সৌদের, আমি যে রুমে থাকতাম ওই রুমে আমার লাগেজগুলি ছিল। তখন তো আমাকে আর পুলিশে তো আমাকে আর বাসায় যেতে দেয় নাই। মানে আমার একটা লাগেজ এয়ারপোর্টে নিয়ে যায়, ওটা প্যাকিং করা ছিল বাহির দিয়া, ওটা তো খোলা সম্ভব ছিল না। তখন আমি এয়ারপোর্টে নিয়ে গেছে। এয়ারপোর্ট হলো ওটা মালয়েশিয়ান এয়ারপোর্ট। আপনি বাংলাদেশে আসতেছেন? আর হ্যাঁ, পুলিশও আমাকে বিমানে তুলে দিচ্ছে আগস্টের 18 তারিখ। এই যে এখানে আছে, আপনি দেখতে আপনি বলেন। 18 তারিখ, আগস্টের 18 তারিখ আমি এয়ারপোর্টে আসি। ওর একটা লাকেজ ছিল, বাচ্চা আছে বাংলাদেশে, ফ্যামিলি আছে, ওই তো ব্যাচেলার ছিল, ওখানে ফ্যামিলি আছে। এর বাসায়
একটা রুম খালি পড়ে আছে বলে ওখানে থাকতো, আরেকটা রুমে আমি থাকতাম, আরেকটা রুমে ফ্যামিলি নিয়ে থাকতো। আর বাচ্চার জন্য একটা লাকেজ দেয় আমাকে ছোট করে, আমার লাকেজ তো 2টা লাকেজ দেয়। আমি বলি কি আমার তো লাকেজ 3টা, 2টা কেন? বলছে জানি না, তোমার ব্যাগের তালা ভাঙা। তাহলে আমার ব্যাগের তালা ভাঙা মানে কি? আমি তো তালা মেরে আসছিলাম, 3টা ব্যাগ, এখন একটা ব্যাগ আর 2টা কই? বলছে সব তোমার ব্যাগে আছে। আমি বলছিলাম আমি একদম ব্যাগ ফুল ছিল, এখন এক ব্যাগ এত লুজ আর 2টা ব্যাগ নাইও এক্সট্রা। বলছে সব আছে 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 এরকম করে। তো আমি এয়ারপোর্ট আর পুলিশ আছে, কথা বলতে পারতেছি না বেশি। তো আমি ওখান থেকে এয়ারপোর্ট থেকে বিমানে উঠি, তারপর বাংলাদেশে চলে আসি। 3 মাস 4 মাস যে আমার মোবাইল বন্ধ ছিল, মোবাইল তো অন হচ্ছেই না, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তখন আমি বাংলাদেশ এয়ারপোর্টে নামি রাত 12টায়। আপনার মনের মধ্যে তো মানে তুফান চলতেছে, আমি নেমেই হলো ওর কাছে যাব। আমি অনেক মোবাইল দেখে ফোন দেওয়ার চেষ্টা করছি। তখন বিমানে তো কোনো বিমান নেটওয়ার্কের বাইরে, বিমান যখন হয় তখন তো নেটওয়ার্ক চলে যায়। আমি অনেক, তখন তো নেটওয়ার্ক না, আমি অনেক ফোন অন্য মোবাইল থেকে ফোন করার চেষ্টা করছি কিন্তু নেটওয়ার্ক পাইনি। বাংলাদেশে যে বাংলাদেশে এয়ারপোর্ট আসার সাথে, এয়ারপোর্ট নামার আগেই, যে প্লেন ল্যান্ড হওয়ার আগেই যে আমি নেটওয়ার্ক পাইছি। আমি ওকে ফোন দিই কিন্তু ফোনে কল সংযোগ পাচ্ছি না। তাই মনে করলাম হয়তো অনেক রাত 12টা হয়তো ঘুমিয়ে গেছে, হয়তো সকালবেলা আমি ফোন দেবো, রাতে মোবাইলটা চার্জ দিয়ে সকালে ফোন দেবো। এবার আমি চলে আসি বাসায়, আমার দুলাভাই আমাকে রিসিভ করে। আমি 12টার সময় এখানে এয়ারপোর্টে পৌঁছাই, আস্তে আস্তে 2টা হয়ে যায়। তখন এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই একদম সকালে। আমি ঘুমাইতে প্রায় 3টা হয়ে যায়, আমি 1 ঘন্টা ঘুমাই আবার উঠে আমি ফোন দিই। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর আমি ফোন দিই, আমার ফোন রিসিভ করে না। অনেকবার ফোন দিতেই একটা মেয়ে ফোন রিসিভ করে। তো আমি বলি কে আপনি? আমি মনে করছি ওর বোন, ওর তো বোন আছে 2টা, ওর বোন। আমি বললাম সুমি, তুমি কি সুমি? বলছে না আমি সুমি না। যে আপনি কে? তো ও বলে ও না। তো আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি জিজ্ঞেস করি না তো আপনি কি হন, এসব জিজ্ঞেস করতেছি না, আমার মাথায় আসেনি এগুলি। দেখে দেন আমি সাথে কথা বলবো। সে আমাকে বলে কি, কেন আমার হাজবেন্ডের সাথে তোমার কিসের সম্পর্ক? তা কি বলে, আমি আমি তখনই বিশ্বাস করতেছি না। কি বলে, কি আপনি কি বলতেছেন এসব? আপনি কি মোবাইলটা দেন তো? যে আপনি আমার কি খুব মানে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলতেছে, আপনি আমার স্বামীর সাথে কথা বলতেছেন, এটা কি ওর মতোই বলতেছে একটা মেয়ে যেগুলি বলে। তা আমি ওকে বলতেছি আপনি আমাকে গালিগালাজ করেন না, আগে আপনি আমার কথাগুলি শুনুন, তারপর পরে গালি দিতে মন ছিল আপনি দিয়েন, প্লিজ আমার কথাগুলো আপনি শুনেন। অনেক রিকোয়েস্ট করার পরে সে আমার কথাগুলি শুনতে রাজি হয়। তারা বলেন কি বলবেন? আমি এই পুরা ঘটনাটা একে বলি। তো সে বলতেছে কি আপু আমারও খুব কষ্ট হচ্ছে, আমি তো এই বিষয় নিয়ে জানতাম না, তো আমাকে তো মানে ওর ফ্যামিলি নিয়ে আছে। তো আমি এই কথাটা শোনার পরে সত্য সত্য সে অনেক কসম করে বলে আমি আমার সন্তানের কসম। তখনই সে প্রেগনেন্ট।
সে বলে আমার সন্তানের কসমকে বলতেছি আমি এই বিষয় নিয়ে কিছুই জানতাম না। তো তোমাদের বিয়েটা কখন হয়েছে? বলে যে রমজানের পর। তো এই কথাটা শোনার পরে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না, অনেক কষ্ট পাই। তখন আমি ওর মাকে ফোন দিয়ে বলি কি আন্টি আপনারা আমাকে কি বলছিলেন যে কত কত কষ্ট কিছু না বললেন, আমার জন্য মরে যাচ্ছে, আমাকে আপনার মা ছাড়া কথা বলতেন না, আপনার ছেলে অনেক ভালো, আপনার ছেলেকে বাঁচাইতে একটা মানুষকে জীবন বাঁচানো ফরজ, অনেক কিছু তো আপনারা আমাকে বললেন। আপনার ছেলের জন্য আপনার ছেলের জীবন বাঁচাতে গিয়া আমি কিন্তু আপনার ছেলেকে পছন্দ করতাম না প্রথমে, আপনারা অনেক রিকোয়েস্ট করছেন বলেই আমি আমার বাপ মা ছেড়ে সবাই বলছে তুমি যে ওখানে যাচ্ছ তোমার পিছনে কেউ থাকবে না, তোমাকে তেজ্য সবাই আমাকে বলছে, মা ভাই বোন সবাই। তা আমি ভাবলাম বিয়ে হলে হয়তো কতদিন থাকবে, 2-1 বছর রাগটা পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওর মা বলে কি অনেক কান্না করতেছে, মা দেখো তোমাকে নিয়ে তো আমাদেরও অনেক আশা ভরসা ছিল, বিয়েটা আমরা করাইনি। ওর মাও অনেক বড় বড় কসম খাচ্ছে আমি মুসলমান থেকে বের হয়ে যাব যদি মিথ্যা কথা বলি। তুমি লক আপে পড়ার পরে তোমার ছবিটা আমাকে দেখাইছি। ওর মা বলে কি, তো লক আপে যাওয়ার পরে ছবিটা দেখার পর আমরাও অনেক আফসোস করছি। ও আমার ছেলেটার বলছি বাবা তুমি অপেক্ষা করো ওই মেয়েটি আসো। তো সাদেক নাকি তখন বলছে আল্লাহ জানে সে কয় বছর পরে জেল থেকে ছাড়া পায়। আমি কিন্তু বলেই দিছি 3 থেকে বেশি হলে 6 মাস। আমি তো কোনো অপরাধ করিনি, শুধু আমার ভিসার ডেট এক্সপায়ার হয়ে গেছে এই জন্য আমার লক আপে আটকে রাখা। কিন্তু তখনও তো আমাকে আটকে রাখতো না, যদি বাংলাদেশ ফ্লাইট সব দেশে ফ্লাইট বন্ধ, সব কিছু লকডাউন, এই জন্য তো আমাকে ওরা লক আপে রাখছে না। তখন ওরা অনেক আমাকে বুঝাইলো। তখন আমি মনে মনে ভাবি এখন তো আমি মাও হারাইলাম, বাপও হারাইলাম, ভাইও হারাইলাম, সব কিছু হারাইলাম। এখন আমি যার জন্য আসলাম সে তাকেও হারালাম, আমি কোথায় যাব এখন? তখন আমি আর ওই কাউকে ফোন দিই না, আমি আত্মহত্যা করার চেষ্টা করি। তো আব্দুল্লা ভাই আমাকে হ্যান্ডেল করে। তো আমি বাহিরে, তো আমার দুলাভাই আপু বলে কি তুমি যদি এখানে আত্মহত্যা করো আমরা আমাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, জেল কাটতে হবে, মানে অনেকে আত্মহত্যার মামলা আমরা খুন করছি এটা বলবে। আমি বললাম ঠিক আছে আমি এই বাসায় মরে যাবো না, আমি বাহিরে গিয়ে মরে যাবো, আমি রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হবো। তো আমাকে কেউ বাইরে হতে দেয় না, অনেক কষ্ট পাই, খাই না, খাবার দাবার ছেড়ে দিই। তো আপুরা অনেক বকা দিচ্ছে, দুলাভাই অনেক কিছু বলতেছে, একটা ছেলে চিনো না অতটুকু পরিসরের মধ্যে, ওইটা আমি আগে বলছিল, সেটা মালয়েশিয়া থাকতেও বলছিল। আসার পরে তো অনেক বকা দিচ্ছি। তখন আমি আম্মুকে ফোন দিই, আমার আম্মুকে আমি অনেক কান্না করি যে মা এরকম ঘটনা, আমি মরে যাব। আম্মু আমাকে এই ফাঁসা কথাগুলো কেন বলতেছো, মরে যাবে কেন, এই কথাটা বললো শুধু, আমাকে কোনো কিছু সান্ত্বনা দিল না। না আসলে আম্মু অসুস্থ, আম্মু অতটুকু এত কিছু বুঝে না, আম্মু অসুস্থ, অপারেশনও হয়েছিল 2-3 বছর আগে। তারপর আমি ফোন দিয়েছি, ফোন তো রিসিভ করে না। ওর বউরে বলি বোন ঠিক আছে আমি তোমার কোনো ঘর ভাঙতে আসবো না, তোমার হাজব্যান্ডকে আমি কোনো চিনিয়ে নেবো না, 2টা মিনিট আমার সাথে কথা বলতে বলো তোমার হাজব্যান্ডকে, আমি বকাও দিব না, কিচ্ছু দিব না, শুধু জানতে চাই সে আমার অপরাধটা কী ছিল। তোকে জানি না মনে হয় সে বলছে। পরের দিন সে আমাকে ফোন দেয়, আমি অনেক কান্না করি, তাকে বলি এটা কেন করলা, যে আমি তো প্রথমেই বলছিলাম যে আমার কেউ রাজি নেই তোমার প্রতি, যে আমার আব্বু আম্মু অনেক কিছু যেগুলি বলতো সে সবই শুনতো, আমি ব্লুটুথে ওরা লাইনে রাখতাম, সবসময় লাইনে থাকতো। তুমি তো সব কিছু জানো, আমি আব্বুর পায়ে ধরছি, কান্না করছি, আব্বুরও হসপিটাল ভর্তি করাইছে, ওই ফিক পর্যন্ত তোমারে দিছি আমি, এটা কেন করলাম? সে বলতেছে কি আমি মনে করছি তুমি আসতে পারবো না, এই জন্য আমি বিয়ে করছি। তো বিয়ে করতে 3টা মাসও কি অপেক্ষা করতে পারলা না? বিয়ে করতে 3 মাস পরে আমি তো তোমার একটা টাইম দিয়েছিলাম, 3 থেকে 6টা মাস কি অপেক্ষা করতে পারলা না আমার জন্য? আমি তোমার জন্য সব কিছু যদি ছেড়ে দিয়ে আসতে পারি, তুমি কেন আমার জন্য 3টা মাস অপেক্ষা করতে পারলা না? হ্যাঁ আমার জেল হোক যাই হোক, 3টা মাস তো অপেক্ষা করার দরকার ছিল। বলতে আমি এখন ওই চিন্তা নিয়ে ঘুমাইতে পারতেছি না, আমি তখন বিয়ে করে ফেলছি। তারপরে বলি কি এখন তো আমার কোনো কিছু যাওয়ার কোনো স্থান নাই, বাবার কাছেও যেতে, মা ফ্যামিলিতেও যেতে পারতেছি না, আমার কোনো কিছুই নাই। আমি এই পর্যায়ে আমি তোমাকে মেনে নেব, দরকার আমি দ্বিতীয় স্ত্রী হিসেবে থাকবো, আমি তারপরেও আমি চাই। সে বলে কি না আমি এটা পারবো না, তুমি একটা বিয়ে করো। আমি কিভাবে বিয়ে করবো? বিয়ে করতে কিভাবে মানুষকে এমনি বিয়ে করা যায়? রাস্তায় কি বিয়ে বসে?
বিয়ে করতে গার্জিয়ান লাগে, মা বাবা লাগে, ভাই বোন লাগে, আত্মীয় স্বজন লাগে, টাকা পয়সার দরকার হয়। আমার তো কিছুই নেই, আমি কিভাবে বিয়ে করব? আমার পিছন কেউ তো কথা বলতেছে না। আমি আব্বুর কাছে অনেকবার ফোন দিই, 4-5 দিন আগে আমার মালয়েশিয়ার নাম্বার দিয়ে যেটা ইমো খোলা ছিল সেটা আব্বু জানে আইডিটা, ওইটা থেকে দিলে রিসিভ করে না। আমি নতুন করে বাংলাদেশি সিম দিয়ে একটা ইমো চালু করি, ওইটা আব্বু চিনে না, রিসিভ করে। তো বলে কি কে? আমি পরিচিতি, আমি রাশেদা। কোন রাশেদা? আব্বু তো চিনছে, চিনার পরে আমার থেকে জেরা করে কোন রাশেদা, কোন রাসু মেয়ে, কোন মেয়ে? আমার তো কোনো মেয়ে নাই, আমার তো মেয়ে একটা মেয়ে আছে, শুধু একটা মেয়ে মরে গেছে, আমার কোনো মেয়ে নাই। আমি বললাম আমার কোনো কিছু চাওয়ার না আব্বু, আমার শুধু মাফ চাওয়ার জন্য ফোন দিছি। কিসের মাফ? কে কোন রাস্তাতে? বলে কেটে দে ফোনটা। আমি অনেকবার ফোন দিই কিন্তু আমার ফোন রিসিভ করে না। এরপর আমি আমার আবার দিই ফোন, সেও একই কথা বলে। ওই মেয়েটি বলতেছে কি ফোন দিয়ে লাভটা কি হবে? সে তো বিয়ে করে ফেলেছে। ওই ছেলেটা, ওই মেয়েটি বলতেছে কি ওর ফ্যামিলিগতভাবে একটা বিয়েটা করাইছে, কিন্তু ওর মা বলে কি না, ওই তুলে নিয়ে গেছে। হোয়াটএভার ইট ইজ, বিয়ে তো করছে, বিয়ে করছে। সো আপনি বারবার ফোন দিয়ে কি করতে চাচ্ছেন? আমি আপনার কি ঘরটা করব? ভাঙবেন। আমি কি করব? এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি কি করবেন? এখন দেখেন, আপনার গল্পটা এতক্ষণ ধরে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আমি কোনো ইন্টারাপ্ট করিনি। যদি আমি গল্পটা প্রথম থেকেই কিছুটা হলেও জানতাম, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে। প্রথম কথা হচ্ছে দুইটা বিষয়। একটা হলো যে আপনি নিজে থেকে ছেলেটার প্রতি ফল ইন হয়েছেন, সেটা কেন হলেন সেটার একটা যুক্তিযুক্ত অ্যান্সার খুঁজে বের করতে হবে। এবং একই সাথে আপনি যে অপরাধটা করেছেন বা যে ভুলটা করেছেন পরিবারের প্রতি বা নিজের প্রতি, সেটা সাজাটা কি, যেটা আপনি এখন পাচ্ছেন সেটাই কি আসলে অ্যান্সার কিনা। অনেক বড় শিক্ষামূলক একটা এপিসোড। একটা মানুষকে বারবার একজন ভদ্রলোক নক করেছে, যেটা আপনার ক্ষেত্রে প্রথম থেকে হয়েছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আপনি দুর্বল হননি। কিন্তু আপনি তার প্রতি যখন দুর্বল হয়ে গেলেন, এত বেশি মাত্রায় দুর্বল হলেন, যখন আর আলটিমেটলি সে আপনার জন্য কোনো প্রকার দুর্বল না, বা সে অলরেডি বিয়ে করে ফেলেছে। এটা এক অর্থে কত বড় ভালো হয়েছে আপনার জন্য আপনি জানেন? জানি না। এটা কত ভয়ঙ্করভাবে আপনি বেঁচে গেছেন আপনি জানেন? এই লোকটা যে 3টা মাসের ব্যবধানে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারে, যে আপনার জন্যে মসজিদের ভিতর বসে থেকে শপথ করে, যে আপনার জন্যে মরে যাচ্ছে, যে আপনার জন্যে হাত কাটে, সে মাত্র 3টা মাসের ব্যবধানে সে জানে যে মানুষটাকে সে লাভ করে সে হচ্ছে জেলে আছে, সেই অবস্থায় সে আরেকটা মেয়েকে বিয়ে করতে পারে। তাহলে সেই ছেলেটাকে বিয়ে করলে আপনার জীবনটা কি হতো? তার মানে আপনি বেঁচে গেছেন। প্রথম কথা হচ্ছে এটা। আমি তো ওয়াদা করছি, এসে তো ওয়াদা বদ্ধ। আমি তো আমার ওয়াদাটা আমি পালন করছি। ফালতু ওয়াদা। প্রথম কথা হচ্ছে আপনি ওয়াদা কার কাছে করছেন? আমি ওয়াদা বলতে কি আল্লাহর কসম করে করছি। তো আল্লাহর কসম কি সব খারাপ আজে বাজে কাজে আল্লাহ বলছে কসম কাটার জন্য? আমি তো প্রথমে নিজের থেকে তো কোরআন শরীফ ধরা শুরু করছে, এটা করছি আমি। এক মূল কথা কি আমি এটা বাঁচাতে চাইছিলাম। শেষ করি। প্রথম কথা হচ্ছে যে এসব তো কোনো নিয়মই নাই। প্রথম কথা হচ্ছে আপনি যদি ধর্মীয় কোনো জিনিস প্র্যাকটিস করেন সেটা তো ধর্মের মতো হতে হবে না। ধর্মটাকে নিজের মানে আমি মাদ্রাসায় পড়াছি। মাদ্রাসায় পড়ছেন, আপনি এই জিনিসটা জানেন না যে কোরআন শরীফ নিয়ে শপথ কাটা যায় না? আমি তো করিনি। যেই করুক, তার মানে শপথই তো হয় নাই। শপথ তো করতে হবে ভালো জিনিসে। শপথ তো এইসব ফালতু কাজে তো কোনো শপথ নাই, এগুলো তো শয়তানের কাজ। সো এগুলো নিয়ে আপনি কেন পাজল হচ্ছেন? আমি আপনাকে যে কথাগুলো বলতেছি সেগুলো যদি আপনি নিতে পারেন আপনার জন্য ভালো হবে। আমি মনে করি আপনি বেঁচে গেছেন, আল্লাহ আপনাকে বাঁচাইছে। কারণ এটা প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি অভিজ্ঞতা হয়। এই ছেলেটাকে বিয়ে করলে আপনার জীবনটা আরও ভয়াবহ হতো যদি আপনার ঘটনাগুলো সত্যি হয়ে থাকে। সেদিক থেকে আপনি বেঁচে গেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার যে ঘটনাটা ঘটলো, এই যে আপস অ্যান্ড ডাউন করে মালয়েশিয়াতে যাওয়া, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হওয়া, ফ্যামিলি এখন মেনে না নেওয়া, বিয়ে করতে গিয়ে একটা ধরা খাওয়া, এই ঘটনাগুলো কেন ঘটলো সেই জায়গাটায় যদি একটা মানুষ শিক্ষা নেয় আজকের এই এপিসোড শুনে, তাহলে আমি বলবো যে ডিস্টেন্স লাভ ইজ ডেঞ্জারাস থিং। ডিস্টেন্স লাভ ইজ ডেঞ্জারাস থিং। আপনি যদি একটা মানুষকে লাভ করেন, ওই মানুষটার পাশাপাশি যদি আপনি থাকেন, তাহলে আপনি দেখবেন যে অনেক সময় খুব ফিল হচ্ছে না। ওই মানুষটাকে লাভ করে আপনি যদি দূরে যান, যে পরিমাণ লাভ আপনার ভিতরে আছে ওইটা বেড়ে 100 গুণ হয়ে যায়, তখন ওটা তীব্র আকার ধারণ করে। হ্যাঁ, সো এই জন্যই বলা হয় ডিস্টেন্স লাভ ইজ মাচ ইমোশনাল। এবং ওই জায়গাটা নিয়ন্ত্রণ রেখে সুষ্ঠু সিদ্ধান্ত নেওয়াটা খুবই দরকার, যেটা আমাদের সমাজে এখন খুব বেশি হয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যে অ্যাপগুলো আছে সেখানে টক করে একটা নক দিয়ে দিল, সকালবেলা বলছে হাই, রাতের বেলা গিয়া বাবু, এর পরের দিন অকাম করা শেষ, এর পরের দিন দুজনের চেনে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। বাট এটা যে সবাই করে তা কিন্তু না। তো
এটা এত দ্রুত গ্রো করে কিভাবে? বিকজ আমাদের মনের ভিতরে ইন্টেন্সটাই থাকে এরকম, আগ্রহটাই থাকে এরকম যে একটা মানুষকে আমি আসলে প্রেমের জন্য খুঁজতেছি না, একটা মানুষকে আমি খুঁজতেছি ফর টাইম পাস, একটা মানুষকে আমি খুঁজতেছি হলো ফর পার্টিকুলার রিজন। সো যখন আসলে মানুষ খুব সময় নিয়ে একটা অচেনা মানুষকে অনেক দিন ধরে জেনে শুনে ওই পার্টিকুলার টাস্ক আসলে সমাধান করতে চায় না, মানুষ খুব দ্রুত গ্র্যাব করতে চায়, ঠিক আছে আমার টার্গেট এটা এবং ফাইন আমার ডান। এবং এটা সবচেয়ে বেশি করে হচ্ছে ছেলেরাই, মেয়েরা এইসব কাজ খুবই কম করে, যদি করে থাকে খুব কম করে, ছেলেরা করে বেশি। আর কোনো একটা মানুষ যখন একটা মানুষকে না পায়, ধরুন কোনো একটা জিনিসের প্রতি হাত বাড়িয়েছে, ঘরের মধ্যে এসছে, আমার ট্রিটমেন্ট করে গেছে, আমাকে সার্ভিস দিয়ে গেছে, ওই মানুষটা আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমাকে ফিলই করে না, যখন দেখতে পারে সে সহজ সরল এবং তার প্রতি পাওয়ার একটা সম্ভাবনা আছে, তখন কিন্তু তার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়, তীব্র আকার ধারণ করে। তখন ওই হাত কাটা থেকে শুরু করে, ড্রাগ নেওয়া থেকে শুরু করে, বিভিন্ন রকমের শপথ কাটা থেকে শুরু করে, এগুলো খুবই র্যান্ডম কেস। তো আমার মনে হয় যেটা যে এটা আপনার জীবনের একটা ভুল, এই ভুল থেকে আপনার অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। এখন মাত্র 22 বছর আপনার তো টেন্স হওয়ার কোনো কারণ নাই যে আপনাকে আর ফ্যামিলি মেনে নিবে কি নিবে না, কয়েকদিনের ঘটনা। হ্যাঁ, সো আমার মনে হয় যেহেতু পরিবার আপনার জন্য অনেকবার ট্রাই করেছে, আপনি বিয়ে করেননি এবং তারপর আপনি এরকম একটা কেসের মুখোমুখি হয়েছেন, সেক্ষেত্রে আপনার বাবা তো এই জিনিসটা সহজভাবে নেবেন, এটাই স্বাভাবিক। তো আপনি একটু সময় দেন, চাপাচাপি করেন না, এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। আর দ্বিতীয়ত কী হবে না হবে সেটা আপনার লাইফেই হবে। তবে আমি মনে করি আপনার লাইফের সবচেয়ে খারাপ যে জিনিসটা হতে পারতো সেটা হয়নি, আপনি বেঁচে গেছেন। সেটা হলো এই ছেলেটা যার সম্পর্কে আপনি গল্পটা করলেন, এবং তার নাম পরিচয় আমরা এখানে গোপন রেখেছি, সে যদি 3 মাসের ব্যবধানে সে যাকে ভালোবাসে সে জেলে থাকা অবস্থায়, এবং জেলেও গেছেন আপনি স্বেচ্ছায়, লকআপে ছিলেন আপনি যেটা বলছেন, শুধুমাত্র বাংলাদেশে ফেরার জন্য, এই ছেলেটাকে বিয়ে করার জন্য, এইরকম একটা অবস্থায় যদি অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারে, তার মানে নিশ্চিতভাবেই তাকে বিয়ে করলে আপনার জীবনটা দুর্বিষহ হতো, ভয়ঙ্কর রকমভাবে দুর্বিষহ হতো। সেই জায়গাটা থেকে আপনি বেঁচে গেছেন। আপনি গল্পটাকে এভাবেই নেবেন, এটা আপনার জন্য উপকার হবে। সো প্রিয় শ্রোতায়, আপনাদেরকে আমরা বলবো যে ডিস্টেন্স লাভ এবং একই সাথে সোশ্যাল মিডিয়াতে যে কোনো ধরনের সম্পর্কে যাওয়ার আগে 100 বার যাচাই করেন। প্রেম আসতেই পারে, ভালোবাসা আসতেই পারে, অনুভূতি আসতেই পারে, কিন্তু সেটা সৎপাত্রে যাচ্ছে কিনা, সেটা পারফেক্টলি যাচ্ছে কিনা, সেটা জাজ করাটা খুব 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 জরুরি। সব সময় যেটা বলেন গুরুজনরা আমাদেরকে, আমরা অনেক সময় জিনিসটা এটা আমরা সবাই মানি, বিবাহিত জীবনে যারা আছে তারা সবাই মানি, কিন্তু বিয়ের আগে যেহেতু আমাদের বিয়ে করা জাতীয় কোনো অভিজ্ঞতা থাকে না, সেজন্য অনেকেই মানতে চাই না। বাট কথাটা সত্য, সেটা হলো প্রেমের সম্পর্ক বলেন, ইমোশন বলেন, লাভ বলেন, কাউকে পছন্দ করেন বলেন, সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ দুজন মানুষ একসাথে থাকার জন্যে। কিন্তু তার চাইতেও অধিক গুরুত্বপূর্ণ, তার চাইতেও ভয়ঙ্কর রকমভাবে বেশি শক্তিশালী গুরুত্বপূর্ণ সেটা হলো যার সঙ্গে আপনি স্টে করবেন ফর লাইফ লং, সে কতটা ভালো মানুষ, সে কতটা চরিত্রের অধিকারী, কিংবা সে কতটা ফ্যামিলিগতভাবে পারফেক্ট একজন মানুষ। এটা খুবই জরুরি, খুবই জরুরি। চলতে ফিরতে একজন মানুষকে ভালোবাসা জন্মগ্রহণ করতেই পারে, এবং ভালোবাসা বিষয়টা এমন না যে সেটা সারা দিন বা সারা জীবন লাইফ রান করে এবং একই গতিতে রান করে, কিন্তু ভালো মানুষ হওয়াটা, পারিবারিক মানুষ হওয়াটা, এটা সারাটা জীবন সমানভাবে রান করে। এটা ছাড়া শুধু ভালোবাসা নিয়ে, শুধু ইমোশন নিয়ে, শুধু একজনের জন্য সে মালয়েশিয়া থেকে ছুটে আসা কিংবা সমুদ্রের ওপার থেকে ছুটে আসা এই অনুভূতি নিয়ে একজন মানুষের সাথে হয়তো সংসার বাঁধার স্বপ্ন দেখা যায় বা শুরু করা যায়, কিন্তু সেখানে ভুলভাল হলে সেই সংসার যে সারা জীবন খুব আনন্দে কাটে, এটা নিশ্চিতভাবেই বলা যায় না। সো আপনারা অনেক ভালো থাকুন। আমরা আজকের মতো শেষ করছি। আগামী রবিবার ঠিক রাত 11টায় আবারও দেখা হবে আমার সঙ্গে। সে পর্যন্ত শুভরাত্রি। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.